Okay, we can start now. জয়েন করুক সবাই। এখন আমরা মোটামুটি 33 স্টুডেন্ট দেখা যাচ্ছে। তোমরা সবাই শুনতে পাচ্ছ তাহলে? Okay, welcome to ME 307 Heat Transfer Equipment Design. It হলো 3 credited subject. 3 credited subject. Contact hour 3. আর এটার প্রিরিকুইজিট হলো 305 যেটা আমরা গত সেমিস্টারে পড়িয়েছি। এই সাবজেক্টটা আমরা দুইজন স্যার পড়াবো। একটা হলো ডক্টর হাসান, উনি নতুন জয়েন করেছে, উনি একটা প্রফেসর ছিল, উনি পড়াবে অর্ধেক আর আমি পড়াবো অর্ধেক। যদি এই সাবজেক্ট আমি গত সেমিস্টারে আগের সেমিস্টারে পড়াইছিলাম, একবার পড়াইছি অর্ধেক, আমি আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারিখ পড়াইছিলাম। যাই হোক, এখানে মেইনলি যেটা বইগুলোর নাম দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা, হিট অ্যান্ড মাস ট্রান্সফার, এ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, ইউলুস সেঞ্জারের বইটা যেটা আছে সেটাই মেইনলি আমি মেইনলি ফলো করবো এই বইটা। ওই বইতে আবার আমার যে সিলেবাস আছে, সিলেবাসের সবকিছু পাওয়া যাচ্ছে। তো হিট এক্সচেঞ্জার যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা ফুললি আমি ওই বই থেকে পড়াবো, তোমরা ওই বইটা ফলো করবে। as well as other the supporting বই আছে, যেমন ফান্ডামেন্টাল অফ হিট ট্রান্সফার বাই ইনিক্রোপেরা, প্রিন্সিপাল অফ হিট ট্রান্সফার এফ ক্রিট, হিট ট্রান্সফার জেপি হলম্যান, হিট ট্রান্সফার বেসিক অ্যাপ্রোচ অজিসিক, অ্যাডভান্সড কনভেক্টিভ হিট ট্রান্সফার আদ্রিয়ান রেজান। এখানে এই বইগুলো তোমাদের না থাকলে অসুবিধা নেই, বাট কেউ যদি অ্যাডভান্স আরো কিছু জানতে চায় তাদের জন্য তারা আরো এই বইগুলো তারা দেখতে পাবে। তো মেইনলি এখানে যেটা আমরা হিট এক্সচেঞ্জার চ্যাপ্টারটা এখন পড়াবো, আর অন্য চ্যাপ্টারগুলো যখন পড়াবো তখন আমি বলবো কোথা থেকে পড়াবো, কারণ ওগুলো চ্যাপ্টারগুলো বইতে নেই। আমাদের এই কোর্সের অবজেক্টিভ হলো, this course provides an introduction to the essential theoretical basis of heat transfer equipment design. Heat transfer equipment design এর theoretical basisটা এখানে দিব আমি, and its application to a range of problems of relevance to practical engineering. এখানে হিট ট্রান্সফার ইকুইপমেন্ট ডিজাইনের ভিতরে তোমার হিট এক্সচেঞ্জার আছে। হিট এক্সচেঞ্জারটা একটু ভালো করে পড়তে হবে, এটা A to Z সবকিছু পড়বো। এখানে তোমাদের হিট ট্রান্সফার, তোমাদের হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে হবে, হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে হবে। এখানে প্রবলেম দেওয়া হবে, আমি হিট এক্সচেঞ্জার কি ধরনের হিট এক্সচেঞ্জার লাগবে অথবা তার লেন্থ কত হবে, এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের করাবো। তারপরে তোমাদের ওখান থেকে হিট এক্সচেঞ্জার ডিজাইন কিভাবে করতে হয় তার একটা আইডিয়া পাবো। The course aims to equip you with basic tools and methodologies for carrying out heat transfer analysis in many engineering devices. আমরা এখানে কোর্স সিলেবাসটা দেখি, কোর্সের ভিতরে কি কি আছে আমাদের সিলেবাসে। কনসেপ্ট কোর্স সিলেবাসের দুইটা ভাগ করছি আমি। প্রথম যে পার্ট, প্রথম প্যারাটা হয়তো হাসান স্যার পড়াবে, বা স্যারের সাথে আমার এখনো হয়নি, ইন্টারেকশন কথা হয়নি, স্যারের সাথে আমি কথা বলবো। আর পরের পার্টটুকু যেটা নিচের প্যারাটা, এটা আমি তোমাদের পড়াবো। প্রথমে যেটা আছে সিনোপসিস, কনসেপ্ট অফ থার্মাল সিস্টেম ডিজাইন, হিট ট্রান্সফার রিকোয়ারমেন্টস, মেকানিক্যাল ডিজাইন, ডিজাইন প্যারামিটার্স, ম্যাটেরিয়ালস, কস্ট অ্যান্ড ইকোনমিক্স, safety and reliability, choice and availability optimization, cyclic service, heat transfer from fin surface, basic fin design, types of fin performance, efficiency of fins, equation of heat transfer from fins, analysis of unstable conduction. এই তোমাদের মিউট করে রাখো। Equation of heat transfer from fins, analysis of unsteady heat conduction, then cooling tower, thermal system with internal heat source, modeling of thermal equipment.
আমি হাসান স্যারকে বলবো এটা কভার করতে, স্যার রিকোয়েস্ট করবো। আর আমি যেটা কভার করবো সেটা হলো বেসিক পরে পড়া, যেটা হলো বেসিক থার্মাল ডিজাইন মেথড অফ হিট এক্সচেঞ্জার। এই হিট স্যার এক্সচেঞ্জার, হ্যাঁ বলো। স্যার আগে যে বইটা ছিল আর এখনের যে বইটা, এটা কি আলাদা? না না না, আগে তো একই ওইখানটা বই। প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ লেখা। এখানে স্যার ওই যে বইয়ের নামে এখানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। ফান্ডামেন্টাল, আমার যে বইটা আছে হিট অ্যান্ড মাস ট্রান্সফার ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লিকেশন, এই বইটা আছে আপনাদের কাছে? একই বই আর কি, বাট এটা তাহলে ওখানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ যেটা লেখা আছে ওটা তাহলে হয়তো থাকতে পারে। বা আমি যেটা ফলো করবো, যেটা আমি আগের বইটা যেটা ফলো করেছি ওই বইটি ফলো করবো। তো এখানে তো শুধুমাত্র একটা চ্যাপ্টারই এখানে এই বইতে। আর কোন এডিশন? আমার কাছে যেটা আছে ফিফথ এডিশন, ফিফথ এডিশন এসে ইউনিট। তোমাদের কাছে কোন বই আছে এটা সঞ্জলের? স্যার এক একজনের কাছে এক একটা। যাই হোক, যেটাই থাকুক, তোমার হিট এক্সচেঞ্জারের যে চ্যাপ্টারটা, আমার বইয়ের চ্যাপ্টার নাম্বার 11 আছে, হয়তো অন্য কোনো বইতে অন্য কোনো চ্যাপ্টার হিসেবে থাকতে পারে, বাট মনে রাখবে হিট এক্সচেঞ্জার, basic thermal design methods of heat exchanger, types of heat exchanger, parallel flow, counter flow, closed flow, shell and tube, mixed and unmixed, single and multiple pass, compact heat exchangers. And different type of heat exchangers. তারপর thermofluid characteristics, sizing of heat exchanger, fouling of heat exchanger, performance of heat transfer equipment, log mean temperature difference, effective NTU, F correction factor, আর টু ফেজ হিট ট্রান্সফার ইকুইপমেন্ট। টু ফেজ হিট ট্রান্সফার ইকুইপমেন্টের ভিতরে তিনটা ইকুইপমেন্ট আছে, একটা হলো বয়লার, ইভাপোরেটর এবং কন্ডেন্সার। এখন আমার যেটা হলো যে লাস্টের যে ইয়াটা আছে বয়লার, ইভাপোরেটর এবং কন্ডেন্সার, এটা কিন্তু এই বইতে নাই, সেন্সেটের বইতে পাবো না। এটা আমি যখন পড়াবো, আমি কোথাও পড়াচ্ছি বা কোনো সেখানে আমি বলবো। বাট আমাদের প্রথম যেটা মেইন অবজেক্টিভ সেটা হলো হিট এক্সচেঞ্জার সম্বন্ধে আমরা ভালোভাবে জানার চেষ্টা করবো। এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে। এখানে এ টু জেড তোমাদের পড়তে হবে লাইন বাই লাইন, এবং এটা একটা হিট ট্রান্সফার ইকুইপমেন্ট ডিজাইনের ভিতরে এখানে হিট এক্সচেঞ্জার ডিজাইন তোমাদের করতে হবে, এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদের সলভ করতে হবে। যাই হোক, আমরা ইয়াতে চলে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমাদের এই সেঞ্জেলের বইয়ের বাইরে যে বইগুলো লাগবে স্যার, যদি আপনি কাইন্ডলি সফট কপিগুলো যদি আপনার কাছে থাকে তাহলে যদি প্রোভাইড করতেন আমাদের। হ্যাঁ দিব, যখন পড়াবো তখন দিব, এত আগে তো আর এটা স্যার আমাদের আরেকটা নিউ ক্লাসরুম। হ্যাঁ বলো, কি বলছিলে? স্যার আরেকটা নিউ ক্লাসরুম ওপেন করলে ভালো। আরেকটা নিউ ক্লাসরুম? স্যার এই 307 এর জন্য আর কি স্যার একটা ক্লাসরুম যদি ওপেন করতেন তাহলে আর কি আমাদের জন্য ম্যাটেরিয়ালস গুলো পাইতে সুবিধা হতো। না, সেটা ওপেন করবো তো আমি, এটা ওপেন করে আমি তোমাদেরকে ওখানে ম্যাটেরিয়াল গুলো দেবো, লেকচার দেবো, সবই দেবো। তোমার থ্যাংক ইউ গুগলে ওটা আমি ওপেন করে দেবো, আজকে হয়তো ওপেন করবো। আমরা এখন হিট এক্সচেঞ্জার্স এর চ্যাপ্টার, আমার বইতে ফিফথ এডিশন যেটা, এটাতে হলো চ্যাপ্টার 11 হিট এক্সচেঞ্জার্স। হিট এক্সচেঞ্জার তোমরা তো আসলে একটা সুবিধা হলো যে আমরা কয়েকদিন আগে আমরা সেশনাল রিভিউ দেখলাম, সেই রিভিউতে কিন্তু হিট এক্সচেঞ্জার একটা সেশনাল ছিল। তোমরা সবাই দেখছো কি হিট এক্সচেঞ্জার? আমি নিজেই ওটা তোমাদেরকে দেখাইছি, তোমরা দেখছো না ফিজিক্যালি? হ্যাঁ হ্যাঁ, সেশনালে যে 306 এর যে সেশনাল লাস্টে রিভিউ হলো, প্রতিটা গ্রুপকে কিন্তু এখানে হিট এক্সচেঞ্জার ফিজিক্যালি দেখানো হয়েছে, আমাদের প্র্যাকটিক্যাল একটা করানো হয়েছে। আসলে হিট এক্সচেঞ্জার জিনিসটা সম্বন্ধে একটু আইডিয়া তো হয়েছে ফিজিক্যাল দেখার পরে। হিট এক্সচেঞ্জারে আসলে হিটটা ট্রান্সফার হয় কিভাবে এটা তোমাদের একটু বুঝতে হবে, এটা ক্লিয়ার কনসেপ্ট আগে নিতে হবে। হিট ট্রান্সফার কিভাবে হচ্ছে এই জিনিসটা কিন্তু আমি তোমাদের সেশনাল ক্লাসে বলেছি, তারপরে আবার বলতেছি। এখানে আসলে দুইটা ফ্লুইড পাশাপাশি মুভ করবে, একটা ফ্লুইড থাকবে হিটেড আর একটা ফ্লুইড থাকবে কোল্ড, দুইটা টেম্পারেচার ডিফারেন্স থাকবে। দুইটা ফ্লুইড আবার একটা আরেকটার সাথে মিক্সিংও হবে না, তাহলে একজন আরেকজনকে হিটটাকে ট্রান্সফার করে দিবে।
এখন এখানে যেটা ব্যাপার ঘটবে সেটা হলো যে হ্যাঁ আমরা হিট ট্রান্সফারের মোড অফ হিট ট্রান্সফার আমরা আগের যে 305 কোর্সে চ্যাপ্টার 1-এ আমরা পড়েছি যে 3টা মোডে হিট ট্রান্সফার হয়। তো এখানে হিট এক্সচেঞ্জারে তোমার এখানে দেখা যাচ্ছে যে 2টা মোড একই সাথে হচ্ছে, একটা হলো কন্ডাকশন, একটা হলো কনভেকশন। কন্ডাকশন হচ্ছে কিভাবে, হট ফ্লুইড যখন কোনো একটা পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে, হট ফ্লুইডের ভিতরে ইন্টারনাল যে হিটটা ট্রান্সফার হচ্ছে তাদের ফ্লুইডের মুভমেন্টের কারণে, তো সেটাকে কনভেকশন বলা হয়। কারণ তোমরা জানো যে হিট ট্রান্সফার, কনভেকশন হিট ট্রান্সফারের ক্ষেত্রে ফ্লুইডের মুভমেন্ট হতে হবে। ফ্লুইডের মুভমেন্ট না হলে ওটাকে হিট কন্ডাকশন, হিট কনভেকশন হিট ট্রান্সফার বলা যাবে। স্থির কোনো ফ্লুইড যদি থাকে সেখানে যদি হিট ট্রান্সফার হয় সেখানে আমরা সেটাকে বলা হয় কন্ডাকশন, কনভেকশন হবে না। কাজেই ফ্লুইডকে মুভ করতে হবে। তো ফ্লুইড যখন মুভ করবে তখন ফ্লুইডের পার্টিকেলস গুলো হিট নিয়ে আরেক হালকা গুলো উপরে যাবে আর ভারী গুলো নিচে আসবে। এজ এ রেজাল্ট অর্থাৎ মিক্সিং হবে, মিক্সিং এর মাধ্যমে হিট যে ট্রান্সফার হবে সেটাকে বলা হয় কনভেকশন। সেটা তোমার ফ্লুইডের ভিতরে, ফ্লুইডের মধ্যে হবে। এটা তোমার হট ফ্লুইডের মধ্যে হট ফ্লুইডের এটা হবে, আবার যখন কোল্ড ফ্লুইডের মধ্যেও কনভেকশন হবে। এখন হট ফ্লুইড এবং কোল্ড ফ্লুইড এর মাঝখানে একটা ওয়াল থাকে, যে ওয়ালটাকে বলা হয় পাইপ। যদি হয় পাইপের ঠিক ওয়ালের থিকনেস থাকবে, অন্য কিছু যদি থাকে প্লেট থাকলে প্লেটের থিকনেস থাকবে। সুতরাং এই প্লেটটা একটা মেটাল, সেই মেটালের মাধ্যমে হিটটা এক ফ্লুইড থেকে আরেক ফ্লুইডে যাবে। এই যে মাঝখানের যে পার্টিশন, এই পার্টিশনটার হিটটা ট্রান্সফার হবে তোমার কন্ডাকশনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে হিট এক্সচেঞ্জারে 2টা ঘটনা ঘটবে। একটা হলো 2টা জায়গায় হবে তোমার কনভেকশন, আর একটা জায়গায় হবে অর্থাৎ ওয়ালটাতে হবে কন্ডাকশন। কনভেকশনের ইকুয়েশন তোমরা জানো, Q dot is equal to H AS del T, আর কন্ডাকশনের ইকুয়েশন জানো, Q dot is equal to minus K del T by L। তাহলে তোমাদের বেসিক যেহেতু এটি হলো হিট ট্রান্সফার, হিট এক্সচেঞ্জারের হিট ট্রান্সফারের মেকানিজম। এখন যদি তোমাকে কোশ্চেন করা হয়, মেকানিজমটা তোমাকে জিজ্ঞেস করা হয় যে হিট ট্রান্সফারের, হিট এক্সচেঞ্জারের হিট ট্রান্সফারের মেকানিজমটা বলো, তাহলে তোমাদেরকে কিন্তু এই আমি যে কথাগুলো বললাম এইভাবে তোমাদের ব্যাখ্যা করতে হবে। কিভাবে কন্ডাকশন কোথায় হচ্ছে, কনভেকশন কোথায় হচ্ছে, এজ এ রেজাল্ট হিটটা ট্রান্সফার হচ্ছে। এখানে একটা কোশ্চেন এখানে আসে যে স্যার এখানে তো তাহলে হিট ট্রান্সফারের জন্য আগে যেমন আমরা যে জেনেছিলাম যে কন্ডাকশনের জন্য একটা কন্ডাক্টিভিটি থাকে, আর কনভেকশনের জন্য কনভেকটিভ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ আমরা ইউজ করি, আর এখানে কে ইউজ করি। এই প্র্যাকটিক্যাল ক্লাসে আমি তোমাদেরকে বলেছি এখানে কিন্তু কে বা এইচ এটা ইউজ হবে না। হিট ট্রান্সফার ইকুয়েশনটা সেম, কনভেকশন হিট ট্রান্সফার ইকুয়েশন, বাট এখানে কে অথবা এইচ এর পরিবর্তে তোমাকে ইউজ করতে হবে বড় হাতের ইউ, যেটাকে বলা হয় ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা আমরা পরের ক্লাসে, আগামীকাল আবার তোমাদের সাথে আমার ক্লাস আছে, ওই ক্লাসে আমরা ডিসকাস করব। আজকে শুধু এটুকু বলে রাখলাম যে বেসিক যেটা মেকানিজম অফ হিট ট্রান্সফার ইন হিট এক্সচেঞ্জার, সেটা হলো প্রথমে হট ফ্লুইড, ফ্লুইড টু ফ্লুইড, ফ্লুইডের মধ্যে যে ইন্টারনাল হিট ট্রান্সফার সেটা হবে কনভেকশন, এবং মাঝখানে যে ওয়াল সে ওয়ালে হবে কন্ডাকশন, এবং আরেকটা ফ্লুইড সেখানে হবে কনভেকশন। সুতরাং তোমাকে 2টা কনভেকশন 2 জায়গায়, আর এক জায়গায় হচ্ছে কন্ডাকশন। এই মেকানিজমটা তোমাদের বলতে হবে পরীক্ষায় আসে, এটা বেসিক জানতে হবে। আর ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইউ দিয়ে প্রকাশ করা হয়। এখানে ইকুয়েশন সেম, এখানে শুধু এইচ এর জায়গায় ইউটা বসাইতে হবে। ইউটা হলো ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা তোমাদেরকে আমি পরবর্তী ক্লাসে ডিসকাস করব। নাও কাম টু দা সাবজেক্ট। তো তোমাদেরকে যেটা বলছি, হিট এক্সচেঞ্জার ডেফিনিশন যদি বলি, হিট এক্সচেঞ্জার আর ডিভাইসেস দ্যাট ফ্যাসিলিটেট the exchange of heat between two fluids that are at different temperatures while keeping them from mixing with each other. তারা মিক্স হবে না, আর একটার সাথে আরেক টেম্পারেচার ডিফারেন্স থাকতে হবে, শর্ত এটাই। হিট এক্সচেঞ্জ করলে 2টা ফ্লুইড 2টা টেম্পারেচার ডিফারেন্স থাকতে হবে, অ্যাজ ওয়েল এজ তারা মিক্সিং হতে পারবে না। মিক্সিং হলে
এটা মিক্সচার ইউনিট বলা হয়, এটাকে হিট এক্সচেঞ্জার বলা যাবে না। অ্যাপ্লিকেশন কোথায় আছে? এখন তোমার যে কোনো একটা ইকুইপমেন্ট করতে গেলে তার অ্যাপ্লিকেশন তোমার জানতে হবে। হিট এক্সচেঞ্জারের লট অফ অ্যাপ্লিকেশন আছে। হিটিং অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম ইন হাউসহোল্ড, এখানে আছে কেমিক্যাল প্রসেসিং অ্যান্ড পাওয়ার প্রোডাকশন ইন লার্জ প্লান্ট, কেমিক্যাল প্রসেসিং এ থাকবে, পাওয়ার প্রোডাকশনের বড় ধরনের প্লান্ট আছে সেখানে হিট এক্সচেঞ্জার ইউজ করা হয়। Refrigerators and air conditioners, for example, use heat exchanger in the opposite way from central heating system. They remove heat from a compartment or room where it's not wanted and palm it away in a fluid to some other places where it can be dumped out of the way. A refrigerator, air conditioner remote কথা এটা ইউজ করা হয়। তারপর হিট এক্সচেঞ্জার ডিফার ফ্রম মিক্সিং চেম্বার। মিক্সিং চেম্বার আর হিট এক্সচেঞ্জারের মধ্যে ডিফারেন্স একটাই, সেটা হলো ইন দ্যাট দে ডু নট অ্যালাউ দ্য টু ফ্লুইড ইনভলভ টু মিক্স। মিক্সচার ইউনিট সেখানে মিক্স হবে দুটো ফ্লুইড, আর এখানে হিট এক্সচেঞ্জারে দুটো ফ্লুইড একসাথে মিক্স হবে না। In a car radiator, for example, heat is transferred from the hot water flowing through the radiator tubes of the to the air flowing through the closely spaced thin plates outside attached to the tube. কারের ভিতরে দেখা যায় যে তোমার রেডিয়েটরে টিউবের ভিতরে তো ওয়াটার পাস করে, আর আউটসাইড দিয়ে তোমার এয়ার ফ্যান থাকে একটা, ওই ফ্যান দিয়ে ফোর্স করে এয়ার দেওয়া হয়। এয়ারটা কিন্তু একটা ফ্লুইড আর ওয়াটারটা আরেকটা ফ্লুইড, দুই ধরনের ফ্লুইডও ইউজ করা হতে পারে, একই ধরনের ফ্লুইড ইউজ করা যায়। আমাদের ল্যাবে যেটা আমরা দেখলাম দুইটাই ওয়াটার ইউজ করেছি, তো সেটাও সম্ভব। আবার কোনো জায়গায় ওয়াটার আবার আরেকটা ফ্লুইড গ্যাস হতে পারে, যেমন কার রেডিয়েটর। এখন আমরা প্রথমে দেখবো টাইপস অফ হিট এক্সচেঞ্জার্স। হিট এক্সচেঞ্জারের অনেকগুলো ভ্যারাইটি আছে, আমরা সেই টাইপগুলো আজকে দেখবো। Different heat transfer applications require different types of hardware and different configuration of heat transfer equipment. আমাদের অ্যাপ্লিকেশনের উপর বেসিস করে আমাদের কোন জায়গায় আমরা ইউজ করব সেই ধরনের অ্যাপ্লিকেশনের উপর বেসিস করে আমাদের হিট এক্সচেঞ্জার আমাদের চয়েস করতে হবে। এখন আমি যদি ধরো একটা এয়ারক্রাফট অথবা একটা গাড়িতে শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার ইউজ করি, সেটা অনেক ওয়েট, সেটা আমরা ইউজ করতে পারবো না, ওয়েট বেড়ে যাবে। তাহলে আমাদের ওই সমস্ত জায়গায় ওই ধরনের হিট এক্সচেঞ্জার ইউজ করতে হবে। ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট যদি থাকে সেখানে কি ধরনের হিট এক্সচেঞ্জার ইউজ করতে হবে সেটা আমরা আস্তে আস্তে আসবো। আমরা আগে প্রথমে দেখবো যে টাইপস অফ হিট এক্সচেঞ্জার, কত ধরনের হিট এক্সচেঞ্জার আমাদের আছে। আর কেউ যদি মিউট করে না থাকো, মিউট করে রাখো, আমার মনে হয় শব্দ হচ্ছে। আচ্ছা, প্রথমে যেটা আসতেছে সিম্পল, যেটা সবচেয়ে সিম্পল, যেটা তোমরা ল্যাবেও দেখছো, সেটা হলো ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার। ডাবল পাইপ, ডাবল বলতে বোঝা যাচ্ছে দুইটা পাইপ থাকবে। এটাকে বলা হয় কনসেন্ট্রিক, যেটা আমরা তোমার সেশনাল করাইছি, এই ছবিটা তোমাদেরকে দেখাইছি। একটা বোর্ডে ওই ওয়ালের সাথে এই ছবিটা তোমাদেরকে আমি ডিসকাস করেছি, সেম ছবিটা। ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার এটা হলো সিম্পলেস্ট টাইপ অফ হিট এক্সচেঞ্জার। এটা খুবই সিম্পল টাইপের হিট এক্সচেঞ্জার। এই হিট এক্সচেঞ্জার it consists of two concentric pipes of different diameter. দুইটা কনসেন্ট্রিক পাইপ থাকে, একটা এই যে যখন নিচের ছবিতে দেখা যাচ্ছে, আউটসাইডে একটা পাইপ থাকে এবং ভিতরে আরেকটা পাইপ থাকে, একটা পাইপের ভিতরে আরেকটা পাইপ থাকে। এই এটা যেহেতু দুইটা পাইপ, এই জন্য এটাকে বলে ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার। Concentric pipes of different diameter is called the double pipe heat exchanger. Double pipe heat exchanger হলো simplest একটা ডিজাইন। One fluid flows through the smaller pipe while other fluid flows through the annular space between the two pipes. একটা ফ্লুইড এর ভিতরে যেটা ছোট পাইপ, যেটা রেড মার্ক দিয়ে দেখানো আছে, এখানে হট ফ্লুইড ফ্লো করবে, আর তার সারাউন্ডিং এ তাকে চারিদিক দিয়ে অ্যানুলার যে স্পেসটা ক্রিয়েট করবে। আমাদের প্র্যাকটিক্যালি যারা দেখাচ্ছিলাম ওটা কাঁচের একটা পাইপ ছিল, কাঁচের পাইপটার ভিতর দিয়ে তোমার কোল্ড ফ্লুইড
ফ্লো করবে। এটা আবার দুই রকম আছে, টু টাইপস অফ ফ্লো। এখানে ফ্লোর উপর ডিপেন্ড করে এটা হতে পারে প্যারালাল ফ্লো অথবা কাউন্টার ফ্লো। প্যারালাল ফ্লো অর্থাৎ দুইটা ফ্লুইড একই দিকে ফ্লো করে, যদি ডান পাশের ছবিটা দেখো, দুইটা ফ্লুইড একই দিকে ফ্লো করছে, কাজে এটাকে বলা হয় প্যারালাল ফ্লো। আরেকটা বাম পাশের যে ছবিটা, এখানে দেখা যাচ্ছে যে একটা ফ্লুইড যাচ্ছে লেফট থেকে রাইটের দিকে, আরেকটা ফ্লুইড যাচ্ছে কোল্ড ফ্লুইড যেটা রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে। সুতরাং একটা অপোজিট ডাইরেকশনে যাচ্ছে, এজ এ রেজাল্ট এটাকে বলা হয় কাউন্টার ফ্লো। এখানে দুইটা গ্রাফ আছে উপরে দেখতে পাচ্ছ তোমরা। প্যারালাল ফ্লোর জন্য তোমার দুটো ফ্লুইডের ইনলেট একই সাইডে, বাম সাইডে। কোল্ড ফ্লুইডের যে টেম্পারেচার ছিল, সেই টেম্পারেচারটা যখন সে এই হট ফ্লুইডের সংস্পর্শে, অর্থাৎ হট ফ্লুইডের যে পাইপটা, সে পাইপের সংস্পর্শে আসবে, সে তখন আস্তে আস্তে পানিগুলো ফ্লুইডটা আস্তে আস্তে গরম হতে থাকবে। এই যে কোল্ড ফ্লুইডটার টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে, যত ডিস্টেন্স এটা কভার করবে, ডিস্টেন্সটা হচ্ছে পাইপের ডিস্টেন্স, ঠিক আছে। আর তোমার হট ফ্লুইডটা ইনলেটও একই, বাম সাইডেই, এটা হট ফ্লুইড এদিকে ইন হচ্ছে। হট ফ্লুইডে যত ডিস্টেন্স কভার করবে, সে তত আস্তে আস্তে তার হিটটা সে ছেড়ে দিবে, কাকে দিবে, হিটটা ট্রান্সফার হয়ে যাবে তখন আরেকটা ফ্লুইডের কাছে, কোল্ড ফ্লুইডে দিয়ে তার টেম্পারেচারটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। এটা হলো তোমার হট ফ্লুইডের ক্ষেত্রে, সরি এটা হলো প্যারালাল ফ্লোর ক্ষেত্রে। আর কাউন্টার ফ্লোর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, এখানে ইনলেট দুই ফ্লুইডের দুই রকম। এখানে তোমার হট ফ্লুইডের ইনলেট হলো বাম পাশে, বাম পাশে এখান থেকে হট ফ্লুইডটা ঢুকছে, তার টেম্পারেচার তখন সবচেয়ে বেশি ছিল। ঢোকার পরে সে যখন আস্তে আস্তে পাস করতেছে, সে তখন ওই যে কাউন্টার ফ্লো অর্থাৎ অন্য দিক থেকে যখন কোল্ড ফ্লুইড আসছে তার সংস্পর্শে আসতেছে, সংস্পর্শে আসছে বলতে ওই পাইপের সংস্পর্শে আসতেছে, এজ এ রেজাল্ট সে হিটটা ট্রান্সফার করে দিচ্ছে, যার কারণে হট ফ্লুইড টেম্পারেচারটা আস্তে আস্তে ফল করতেছে। আর সিমিলারলি কোল্ড ফ্লুইডটা ঢুকতেছে অপোজিট ডাইরেকশনে, অপোজিট ডাইরেকশনে সে ঢুকবে, তার টেম্পারেচার অনেক কম ছিল, সে যখন বের হয়ে যাবে তার টেম্পারেচার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এটা এরকম একটা প্যারালাল, মোটামুটি প্যারালাল না, মোটামুটি প্যারালালি দেখা যাচ্ছে, একটা হিট ছাড়ছে একটা হিট গ্রোথ করছে। তাহলে এখানে একটা জিনিস জানার বিষয় হলো যে যদি তোমার প্যারালাল ফ্লো হয়, তাহলে তোমার এই দুইটার টেম্পারেচার ডিফারেন্সটা আস্তে আস্তে কমে যাচ্ছে। টেম্পারেচার ডিফারেন্সটা যত কমবে, তোমার হিট ট্রান্সফারের যে হিট ট্রান্সফারটাও তত কমে যাবে। টেম্পারেচার ডিফারেন্স যদি বেশি কমে যায়, তখন আমার হিট ট্রান্সফার কমে যাবে। কাজে আমি যদি কোনো একটা হিট এক্সচেঞ্জার বেশি বড় বানাই, অনেক বড়তর করলাম, তাহলে আমার কিন্তু ইফেক্টিভনেস এইভাবে বাড়বে না। সুতরাং আমাদের ইফেক্টিভনেস যতটুকু, ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ ইফেক্টিভনেস যে পর্যন্ত বাড়বে, ততটুকু ডিজাইন যখন করবো আমরা তখন দেখবো যে কতটুকু লম্বা হিট এক্সচেঞ্জার আমরা করতে পারি। বেশি লম্বা করলে আমাদের সেখানে হিট ট্রান্সফার যে ইয়াটা, সেটা রেজাল্ট যেটা ইফেক্টিভনেস, সেটা আমরা পাবো। নেক্সট আসতেছে কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার। হ্যাঁ বলো স্যার, আগের স্লাইডটা আরেকবার। আগের স্লাইডটা, আচ্ছা বলো, কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। জি স্যার, স্যার এই টু কনসেন্ট্রিক পাইপস অফ ডিফারেন্ট ডায়ামিটারস, এখানে স্যার ডায়ামিটার সেম হলে সমস্যা। ডায়ামিটার সেম হলে তো তোমার গ্যাপ থাকবে না, তো কোল্ড ফ্লুইড যাবে কোন দিক দিয়ে? দুইটা যদি একই ডায়ামিটার হয়, তাহলে তো তোমার তোমার একটা কোল্ড ফ্লুইড ঢোকার রাস্তা দিতে হবে না, ভিতরটা তো হট ফ্লুইড যাবে। এখন বাইরের যে টিউবটা, এই টিউবটা ওর ভিতরে থাকবে, যাতে সোজাটা একটা স্পেস থাকে, ওই স্পেসে কোল্ড ফ্লুইড যেতে হবে। বাইরের টিউবটা বড় হতে হবে স্যার, যারা প্যাসেজ। হ্যাঁ রাইট, বাইরের টিউবটা বড় হতে হবে, ডায়ামিটার বেশি হবে, ভিতরটা ছোট হবে, সো দ্যাট ভিতরটাতে যে ফ্লুইডটা যাবে, ওই ফ্লুইডের চারপাশে পাইপটা তো গরম থাকবে, এবং ওই চারপাশে যদি আমি কোল্ড ফ্লুইড ফ্লো করাইতে পারি, তখনই তো হিটটা ট্রান্সফার হবে। আর যদি দুইটা ডায়ামিটার একই হয়ে যায়, তাহলে তোমার তো কোনো স্পেসই নেই, তুমি দুইটা ফ্লুইড কোথায় ঢুকাবা? একটা লাইন দিয়ে দুইটা ফ্লুইড তো ঢুকাইলে তো মিক্সিং হয়ে যাবে, সেখানে তো হলো না। তো সুতরাং তোমাকে এটা অবশ্যই গ্যাপ রাখতে হবে। কনসেন্ট্রিক পাইপ তো এটাই, একটা পাইপের ভিতরে আরেকটা পাইপ থাকবে, সেখানে এনুলাস স্পেস বলে। এই যে বাইরের যে স্পেসটাকে বলা হয় এনুলাস স্পেস, এই এনুলাস স্পেসের ভিতর দিয়ে তোমাকে আরেকটা ফ্লুইড পাস করতে হবে। তুমি যদি ওই আমাদের প্র্যাকটিক্যাল অর্থাৎ সেশনালের যে ক্লাসটা ছিল, ওখানে দেখে থাকো, ওখানে দেখতে পাচ্ছ যে ওখানে একটা কাঁচের পাইপটা ছিল তোমার বড়,
আর ভিতরে যে স্টিলের পাইপটা ছিল ওটা ছিল চিকন। সুতরাং এই চিকন পাইপের আউটসাইডের যে স্পেসটা, ওই স্পেসটাকেই বলা হয় তোমার অ্যানুলাস স্পেস। ওই স্পেস দিয়ে তোমার কোল্ড ফ্লুইডটাকে ফ্লো করাই, সেটাই আমরা করেছিলাম প্র্যাকটিক্যালি, তুমি দেখতে হবে। ঠিক আছে, আরো কোনো কোশ্চেন? আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার। কম্প্যাক্ট বলতে আমরা বোঝাই যাচ্ছে যে কম্প্যাক্ট মানে কি। হ্যাঁ, কম্প্যাক্ট মানে কি? নামটা শুনে বোঝা যাচ্ছে এটা একটা, একটার মধ্যে অনেক রকম ফিচার্স থাকবে স্যার। হ্যাঁ, কম্প্যাক্ট মানে অল্প জায়গার ভিতরে অনেক কিছু থাকবে। এখানে কম্প্যাক্টটা, এখানে একটা মাপকাঠি আছে, সেটা আমরা লার্জ হিট ট্রান্সফার সারফেস এরিয়া পার ইউনিট হলো। কম্প্যাক্ট বলতে হিট ট্রান্সফার সারফেস এরিয়াটা অনেক বড় হবে, পার ইউনিট হলো না, এটা হবে কম্প্যাক্ট। এই দুইটা রেশিও তোমাকে খেয়াল রাখতে হবে অলওয়েজ। the heat transfer surface area divided by তার ভলিউম, টোটাল একটা ভলিউম। যেমন এই যে একটা ছবি দেখা যাচ্ছে, এটা একটা ভলিউম যদি নাও, এটা তো পুরোটা একটা ভলিউম, তাই না? এটা যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করো তাহলে একটা ভলিউম পাবা। আর এই হিট ট্রান্সফার সারফেস এরিয়া গুণ বের করতে গেলে তোমাকে এই পাইপগুলার ইয়া নিতে হবে, পাইপের সাথে ফিন আছে, এগুলা আলাদা 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 ভাবে এরিয়াটাকে বের করতে হবে। তাহলে টোটাল ভলিউম হিট ট্রান্সফার এরিয়াকে যদি তার ভলিউম দিয়ে ভাগ করো, যে রেশিওটা পাওয়া যাবে সেটাকেই বলা হয় তোমার বেটা, এরিয়া ডেনসিটি বলে এটাকে, নামটা মনে রাখবা, এরিয়া ডেনসিটি। এরিয়া ডেনসিটি আমি যদি তোমাদের কোশ্চেন করি, হোয়াট ডু ইউ মিন বাই এরিয়া ডেনসিটি, তোমরা আকাশ থেকে বললে হবে না। এরিয়া ডেনসিটিকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। এটা কি? রেশিও অফ হিট ট্রান্সফার সারফেস এরিয়া অফ হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জারের হিট ট্রান্সফার সারফেস এরিয়া উপরে থাকবে ডিভাইডেড বাই টু ইটস ভলিউম, তার ভলিউম। এন্ড সারফেস এরিয়াটা তুমি কোনটা কি বোঝাচ্ছ? সারফেস এরিয়া বলতে তোমাকে যে পাইপ দিয়ে হিট ট্রান্সফার অর্থাৎ ফ্লুইড যাচ্ছে, সেটা আউটসাইডের যে এরিয়া দিয়ে ফ্লুইড যাচ্ছে, তারপরে যে পাইপের থিকনেস, এগুলাই তো তোমার হিট ট্রান্সফার এরিয়া। আর টোটাল ভলিউমটা হলো তোমার এই পুরো জিনিসটা আউটসাইড দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে যদি গুণ করে তার ভলিউম হয়ে যাবে। তাহলে এখানে বলছে যে এরিয়া ডেনসিটিটাকে বলছে দ্য রেশিও অফ হিট ট্রান্সফার সারফেস এরিয়া অফ হিট এক্সচেঞ্জার টু ইটস ভলিউম, এটাকে বলা হয় এরিয়া ডেনসিটি, যেটাকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। এন্ড কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার আমি কাকে বলবো? কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার তাকেই বলবো যার বিটার মান হবে 700 মিটার স্কয়ার বাই মিটার কিউব, অর্থাৎ 700 মিটার স্কয়ার হবে তার এরিয়া, ডিভাইড বাই 1 মিটার কিউব। 1 মিটার কিউব কোন একটা হিট এক্সচেঞ্জারের ভলিউম যদি হয়, সেই ভলিউমের 1 মিটার কিউব ভলিউমের কোন হিট এক্সচেঞ্জারের যদি এরিয়া, হিট ট্রান্সফার এরিয়াটা 700 মিটার স্কয়ার হয় বা তার চেয়ে বেশি হয়, তখন এটাকে আমরা কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার বলবো। তাহলে কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার আমরা কাকে বলবো? মিটার মান 700 মিটার স্কয়ার পার মিটার কিউব। 1 মিটার কিউব ভলিউম কোন একটা হিট এক্সচেঞ্জারের এরিয়া যদি 700 মিটার স্কয়ারের উপরে হয়, তখন আমরা সেটাকে বলবো কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার। তার নিচে হলে আমরা সেটাকে বলবো না। তাহলে শর্ত একটাই, কোন একটা হিট এক্সচেঞ্জার কম্প্যাক্ট কিনা সেটা বোঝার জন্য আমাদেরকে এরিয়া জানতে হবে, অ্যাজ ওয়েল এজ ভলিউমটা জানতে হবে। ভলিউম আর এরিয়া আমরা যদি রেশিও করি, তাহলে আমরা যেটা পাবো, এই রেজাল্টটা যদি 700-র উপরে হয়, তাহলে আমরা বলবো কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার। আচ্ছা, কিছু এক্সাম্পল আছে কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জারের, যেমন কার রেডিয়েটর। কার রেডিয়েটর সবাই দেখছো, গাড়ির যে একটা রেডিয়েটর থাকে, গাড়ির বনেট খুললে সামনে একটা রেডিয়েটর পাবা, ওখানে পানি দিতে হয়। তো ওই রেডিয়েটরটা এখানে বিটার মান হলো 1000 মিটার স্কয়ার পার মিটার কিউব। এটা হলো কার রেডিয়েটর, এটা কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার। গ্লাস সিরামিক গ্যাস টারবাইন হিট এক্সচেঞ্জার। গ্লাস সিরামিক গ্যাস টারবাইন হিট এক্সচেঞ্জার, সেই ক্ষেত্রে তার বিটা হলো 6000 মিটার স্কয়ার পার মিটার কিউব। এটাও একটা কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার। দ্য জেনারেটর অফ এ স্টার্লিং ইঞ্জিন, সেখানে বিটার মান হলো 15000 মিটার স্কয়ার পার মিটার কিউব। দ্য হিউম্যান লাঞ্চ, আমাদের যে লাঞ্চ আছে,
হ্যাঁ, সে লাঞ্চের হলো তোমার বিটা হলো 20,000 মিটার স্কোয়ার পার মিটার। চিন্তা করছো আল্লাহ পাক আমাদেরকে কিভাবে সৃষ্টি করছে। এখানে কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার আমাদের হিউম্যান লাঞ্চটা। ওকে, তাহলে কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার সম্বন্ধে কারো কোনো কোশ্চেন আছে? এটা কি জিনিস? কাকে বলবো? এরিয়া ডেনসিটির স্যার আর কোনো কাজ নেই, শুধু কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার মানে জানা ছাড়া। কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার এখানে ইমপ্লিকেশনটা তো বুঝতে হবে তোমার। এখানে আমার জায়গা কম, সেই জায়গায় আমি হিট ট্রান্সফারটা একটা হিট এক্সচেঞ্জার বসাইতে চাই, ওজন যাতে কম হয়, আমার ভলিউম যাতে কম হয়, কিন্তু হিট ট্রান্সফার এরিয়াটা যাতে বাড়ে, সে সমস্ত জায়গায় আমাদের এই কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার ইউজ করতে হবে। আমার মানুষের হিউম্যান লাঞ্চ কতটুকু, লাঞ্চ এটা ছোট, সেই লাঞ্চের ভিতরে তোমার দেখো 20,000 মিটার স্কোয়ার পার মিটার কিউব। কারের ক্ষেত্রে যেখানে মোবাইল যেগুলো ইকুইপমেন্ট আছে, মোবাইল যেখানে তোমার যেমন গ্যাস টারবাইন ইঞ্জিন তো এটা এয়ারক্রাফটে থাকে, তো ফ্লাই করে, তার ওজন যত কম হয় তত ভালো। কারের ভিতরে তুমি যদি বেশি ওজনের একটা হিট এক্সচেঞ্জার বসায় দাও, তাহলে তোমার তো কারের এফিসিয়েন্সি, কারের স্পিড বাড়বে না, ফুয়েল কস্ট বাড়বে, মাইলেজ লোড ক্যাপাসিটি কমে যাবে। হ্যাঁ, মাইলেজ কমে যাবে। সুতরাং যে সমস্ত ক্ষেত্রে তোমার মোবিলিটি আছে অথবা ফ্লাই করে, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে তোমার হিট এক্সচেঞ্জারটা হতো কম্প্যাক্ট অ্যাপ্লিকেশনটা। এই সমস্ত ক্ষেত্রে এখানে তুমি একটা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে কম্প্যাক্টের আমার প্রয়োজন নাই, একটা ইন্ডাস্ট্রি স্টেশনারি, সেই ক্ষেত্রে তুমি শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার বসাইতে পারো। অনেক জায়গা আছে তোমার, ওটার মোবিলিটি নেই, ওজন যাই হোক সমস্যা নেই, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার তোমার অ্যাপ্লিকেশন আছে। Compact heat exchanger enable us to achieve high heat transfer rates between two fluids in a small volume. এ বলে দিছে স্মল ভলিউম, আমাদের একটা এয়ারক্রাফটেই বলো, একটা কারে বলো, জায়গা তো কম, ওই অল্প জায়গার ভিতরে আমাকে ওজন যাতে কম হয়, হিট ট্রান্সফারও যাতে বেশি পাই, ওই সমস্ত ক্ষেত্রে আমাদের কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার ইউজ করতে হবে। The large surface area in compact heat exchangers is obtained by attaching closely spaced thin plate or corrugated film to the wall separated the two fluid. এই দেখো এখানে কিভাবে আমরা স্পেসটাকে বাড়াবো, মানে হিট ট্রান্সফার এরিয়াটাকে কিভাবে বাড়াবো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেকেন্ড প্যারাটা। আমরা কোথায় লাগাবো ফিন তোমরা তো দেখছো অনেক ফিন প্লেটের মতো এক্সট্রা কিছু। এখানে যেহেতু কন্ডাকশন আছে, তোমাদের তো বলছি যে কন্ডাকশন যেহেতু আছে, কন্ডাকশন আমরা দেখলাম যে পাইপের মাধ্যমে কন্ডাকশনটা হচ্ছে, পাইপের থিকনেসের যে এটা। এখন এই পাইপের সাথে যদি অনেকগুলো ফিন লাগাই দাও, তাহলে পাইপের যে হিটটা ট্রান্সফার হচ্ছে, এই কন্ডাকশনের এরিয়াটা অনেক বেড়ে যাবে। তোমার ফিন পাতলা ফিন, কিন্তু ফিনের এরিয়া বেশি না, ফিনের এরিয়া কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো ফিনের এরিয়া যত ঘন ঘন লাগাই দিচ্ছে অনেকগুলা, তাহলে তোমার পাইপের এরিয়াটা অনেক বেড়ে গেল, হিট ট্রান্সফার এরিয়াটা অনেক বেড়ে গেল। আর এখানে বলছে করুগেটেড ফিন, করুগেটেড বলতে কি বোঝায়, ঢেউটিনটা করুগেটেড টিন, তাই না? আমরা একটা স্ট্রেট না দিয়ে ওটা যদি আমরা ঢেউ খেলানো দিতে পারি, তাহলে কি হয়, এরিয়াটা বাড়বে না? স্ট্রেট দিলে তো তোমার অনেক লম্বা হয়ে গেল, আর করুগেটেড দিলে অল্প জায়গার ভিতরে তোমার এরিয়াটা অনেক বেড়ে যাবে। সুতরাং এরিয়া বাড়াতে গেলে তোমাকে এই করতে হবে, হিট ট্রান্সফার এরিয়া বাড়াইতে হলে তোমার কি করতে হবে, ক্লোজলি স্পেসড থিন প্লেট অ্যাড করতে হবে, অথবা করুগেটেড ফিনও অ্যাড করতে হবে, তাহলে তোমার এরিয়াটা বাড়বে, হিট ট্রান্সফার এরিয়া টু দ্য ওয়াল সেপারেট। কোন ওয়ালে? যে ওয়ালটা দুইটা ফ্লুইডকে সেপারেট করেছে, একটা ফ্লুইড হট ফ্লুইড আর একটা হলো কোল্ড ফ্লুইড, দুইটা ফ্লুইডের মাঝখানে যে ওয়ালটা আছে, সেই ওয়ালের আউটসাইডে তুমি ওয়ালের আউটসাইড ইনার সাইডে তুমি আউটসাইডে নরমালি দেওয়া হয়, আউটসাইডে তুমি অনেক ফিন লাগাবা। যেমন রেডিয়েটরের ভিতরে আছে তোমার যে পাইপের ভিতরে ওয়াটার যাচ্ছে, তার আউটসাইডে অনেক ফিন আছে, সেই ফিনগুলোতে হিটটা আসে, গরম পানির থেকে হিটটা ফিনে ছড়ায় যায়। প্রথমে পাইপে আসে, পাইপ কন্ডাকশনের মাধ্যমে ফিনে ছড়ায় যায়, ফিনে যখন ছড়ায় যায়, ওই ফিনের ভিতরে হিটটা চলে আসলো, তখন ওই ফিনটা যখন বাতাস তুমি দিবা, বাতাসের সংস্পর্শে আবার আসতেছে ওই ফিন প্লেট গুলা,
বাতাসের সংস্পর্শে আসে সে ওখান থেকে ওখান থেকে হিটটা নিয়ে যাচ্ছে ফ্লুইড কনভেকশন মাধ্যমে। এখানে দ্রুত হিট ট্রান্সফার হচ্ছে। তোমার এরিয়া যদি কম হয় তাহলে তোমার কন্ডাকশন হিট ট্রান্সফার কমে যাবে। এজ এ রেজাল্ট তোমার তো আলটিমেট এইম যেটা সেটা হবে না। এই কারণে কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জারের ভিতরে তোমার এরিয়া বাড়ানোর জন্য তোমাকে যে ওয়ালটা সেপারেশন করছে দুই ফ্লুইডকে, সেই ওয়ালের সাথে তোমার ফিন লাগাই দিতে হবে। এই ফিন গুলো ঘন ঘন প্লেট হতে পারে, করুগেটেড ফিন হতে পারে, যেভাবেই তুমি দাও ফিন লাগাতে হবে। এটা ডিজাইন তোমরা করবো, ডিজাইন তোমাদেরই করতে হবে। In a car radiator, water to air compact heat exchanger is used, where fins are attached to the air side of the tube surface. এখানে একটা জিনিস মনে রাখবা, যখন তোমার এয়ার একদিকে এয়ার থাকবে আর একদিকে লিকুইড থাকবে, এখন তুমি যে ফিনটা লাগাবা অলওয়েজ গ্যাসের সাইডে, এয়ার সাইডে ফিনটা লাগাবা। ওয়াটার তো ভিতর দিকে যাচ্ছে, কারণ ভিতরের দিকে ফিন লাগালে তো ওয়াটারের ফ্লোটা বাধাগ্রস্ত হবে। ওয়াটার যে ফ্লো করতেছিল সে তো রেস্ট্রিকশন হয়ে যাবে, তো ভিতর দিকে ফিন লাগানো যাবে না। ফিন লাগাইতে হবে কোথায়? আউটসাইড, যেদিকে এয়ার সাইডে স্যার, যাতে বাতাস side. এন্টার ইয়া করে। রাইট, বাতাস যেদিক দিয়ে যাচ্ছে, বাতাস হালকা ও ফ্লো করতে পারে, কিন্তু ওয়াটার ভিতরের সাইডে যদি ফিন দাও তাহলে রেস্ট্রিকশন হয়ে এয়ার চলাচল, ওয়াটার চলাচল করতে পারবে না। এই কারণে যেখানে ওয়াটার এবং গ্যাস তোমার ইয়া থাকবে, ওয়াটার এবং গ্যাস তোমার দুইটা ফ্লুইড থাকবে, গ্যাস অথবা এয়ার যেটাই বলো তুমি, সেই ক্ষেত্রে যে সাইডে এয়ার থাকবে সেই সাইডে তোমার ফিন অ্যাটাচ করতে হবে। স্যার মানে স্যার কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জারে এই ফিনগুলো কি স্যার মানে প্রেস করে লাগায় দেওয়া হয়? কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার ফিনগুলো তোমাকে ওয়েল্ডিং করে লাগাইতে পারো, বা অন্য যে কোনো ভাবে গ্রুপ করে লাগাইতে পারো। সেটার মেকানিজম আলাদা, কিভাবে লাগানোর অনেক পদ্ধতি আছে। এটা তুমি যদি হিট এক্সচেঞ্জারে তুমি ইয়েতে আসতে পারো, ল্যাবে এসে তুমি রেডিয়েটর হয়তো আছে অটোমোবাইল ল্যাবে, রেডিয়েটর গুলো দেখলে তুমি বুঝবা কিভাবে লাগাইছে তারা। ঠিক আছে, তোমরা ডিজাইন করতে হবে, তোমাদের বানাইতে হবে। স্যার এই যে হিট এক্সচেঞ্জারের স্যার ফিন গুলা কোন সাইডে থাকবে আর কেন থাকবে স্যার, মানে এটা স্যার একবার একটু এক্সপ্লেইন করবেন স্যার, এটা আমি বুঝিনি। তুমি বোঝো না? আচ্ছা আমি বলি তোমাকে, হিট এক্সচেঞ্জারের একটা টিউবের ভিতর দিয়ে হট ফ্লুইড যাচ্ছে, তাই না? আর আউটসাইড দিয়ে যাচ্ছে কোল্ড ফ্লুইড। এখন যদি একটা ফ্লুইড তোমার গ্যাস হয় আর একটা ফ্লুইড তোমার ওয়াটার হয়, ওয়াটার হোক বা অন্য কোনো লিকুইড হোক, লিকুইড সাইডে তুমি ফিন লাগাবে না। পাইপের ইন্টারনালি তুমি ফিন লাগাইলে হবে কি, পাইপের ভিতর দিয়ে যে ফ্লো হবে এয়ারটা, সরি লিকুইডটা যে ফ্লো হবে, সেই লিকুইড ফ্লো বাধা সৃষ্টি হবে, ড্রাগ হবে, সে লিকুইডটা ফ্লো করতে পারবে না। সেটা লাগাইতে হবে আউটসাইড। হট ফ্লুইড যদি ইনসাইডে যায়, অর্থাৎ কোনো যদি ফ্লুইডটা যদি ইনসাইড দিয়ে ফ্লো করে, তাহলে ওই পাইপের যে আউটার ডায়ামিটারে তোমার ফিন অ্যাটাচ করতে হবে, সো দ্যাট আউটার ডায়ামিটার দিয়ে তোমার যদি এয়ার যায়, এয়ার যেদিকে যাবে সেদিকে তোমার ফিনটা লাগাইতে হবে, সো দ্যাট এয়ার ফ্লো করার জন্য অতটা সমস্যা নাই যতটা ওয়াটার ফ্লো করার জন্য ফিনগুলো সমস্যা করবে। ফিন তো অবশ্যই সমস্যা করবে, তোমার এয়ারকে বাধা দিবে ফ্লো করতে। তারপরেও এয়ার যতক্ষণ বাধা দিলে তো আরো কিছুটা সুবিধা আছে, এয়ার বেশিক্ষণ থাকবে ওর ভিতরে, এয়ার বেশিক্ষণ থাকলে ততটা হিট সে নিয়ে যাবে। সুতরাং তোমার এখানে বলছি যে সাইডে এয়ার ফ্লো করবে সেই সাইডে ফিন লাগাইতে হবে, অর্থাৎ এয়ারটা ফ্লো করবে যাতে ফিন থেকে হিটটা নিয়ে যেতে পারে। ঠিক আছে, এখন বুঝতে পারছো? হ্যালো, কে কোশ্চেন করছিল? এখন বুঝতে পারছো যে তোমার ওই যে এয়ার যেদিকে ফ্লো করবে সেই সাইডে লাগাবা, এয়ার যদি ভিতর দিয়ে ফ্লো করে ভিতরে লাগাইতে হবে ফিন, এয়ার যদি আউটসাইড দিয়ে ফ্লো করে আউটসাইডে লাগাইতে হবে। নরমালি এয়ারটা আউটসাইডে ফ্লো করে, আউটসাইড রেডিয়েটর, কার রেডিয়েটরটা দেখে আসো ইয়াতে সেশনাল বলে ইয়াতে অটোমোবাইল ল্যাবে কার রেডিয়েটর অবশ্যই আছে, সেখানে তোমরা একটু দেখে আসলে বুঝতে পারবো রেডিয়েটর ফিনগুলো কিভাবে লাগানো আছে। স্যার এমনিতেও তো স্যার মানে হট ফ্লুইডের ওইখানে আমাদের ফিন লাগে তো স্যার কোনো লাভ নাই, মানে ওই যে ফ্লো বাদেও স্যার, কারণ তাহলে তারও গরম হইতেছে, তাহলে তারও মানে ঠান্ডা হইতেছে না। আমাদের আলটিমেট উদ্দেশ্য তো ছিল স্যার মানে হিট এক্সচেঞ্জ করে এক সাইড থেকে, তাই না? তাহলে তো আর হ্যাঁ, তো হট ফ্লুইড সাইডে লাগায় তো লাভ হবে না, আমার লাগাইতে হবে কুল ফ্লুইড সাইডে অলওয়েজ। ওকে, আমরা তাহলে কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার সম্বন্ধে আমরা জানলাম।
এখন নেক্সট হলো কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার আসলে কোথায় ইউজ করা হয়? কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার আর কমনলি ইউজড ইন গ্যাস টু গ্যাস, দুটোই গ্যাস হতে পারে, এন্ড গ্যাস টু লিকুইড, একটা গ্যাস একটা লিকুইড, অর্থাৎ গ্যাস থেকে লিকুইডে হিট যেতে পারে অথবা লিকুইড থেকে গ্যাসে হিট যেতে পারে। এই ধরনের হিট এক্সচেঞ্জারে আসলে নরমালি একটা লিকুইড থাকে আর একটা গ্যাস থাকে কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জারে, অথবা গ্যাস টু গ্যাস, দুইটাই গ্যাস হতে পারে, দুইটা লিকুইড হবে না নরমালি। ঠিক আছে, এটা একটা জানার বিষয় যে কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জারে আমাদের একটা হবে লিকুইড, একটা হবে গ্যাস, অথবা দুইটাই গ্যাস হতে পারে, দুইটা লিকুইড হবে না, এটা বলা হয়। টিপিক্যালি ক্রস ফ্লো হিট কনফিগারেশন, স্যার দুইটাই লিকুইড হয় না কেন? ওই যে ফিনের কারণে তোমার তো ফিন লাগাইতে হবে, আর ফিনের কারণে দুইটা লিকুইড হলে তোমার লিকুইড তো বাধাগ্রস্ত হবে, বুঝলো নাই? জি স্যার। Typically closed flow configuration, the two fluids move perpendicular to each other. Closed flow একটা জিনিস আছে, এই যে নিচে যে ছবিটা দেখতেছো, এই ছবিতে এখানে দুইটা ছবি আছে, বাম পাশের ছবিটা আমি তোমাকে প্রথমে বলছি। এই দেখো যে অনেকগুলো পাইপ দেখা যাচ্ছে এখানে, এই পাইপগুলো দিয়ে তোমার কি হচ্ছে, ফ্লুইড ফ্লো হচ্ছে। সেই ফ্লুইডটা হতে পারে তোমার গ্যাস অথবা হতে পারে লিকুইড, এর বলছে গ্যাস টু গ্যাস হতে পারে। এখন যদি লিকুইড হয়, সে লিকুইডই হলো, এর অনেকগুলো প্লেট লাগাই দিচ্ছে এখানে দেখো। এই প্লেট গুলো কি? প্লেট গুলো হলো তোমার ফিন, তাই না? এখন পাশাপাশি অনেকগুলো প্লেট লাগানো। ক্রস ফ্লো বলছে কেন এটাকে? ক্রস ফ্লো আবার আনমিক্সড বলছে। এখানে যে ফ্লোটা হচ্ছে তোমার এয়ারের, সেই ফ্লোটা হচ্ছে দুইটা ফিনের মাঝখান দিয়ে তোমার এয়ারটা যাচ্ছে। এয়ারটা যাচ্ছে দুইটা ফিনের মাঝখান দিয়ে। যে এয়ারটা যখন পাস করতেছে, ফিনটা এতই বড় যে এই এয়ারটা দুইটা ফিনের মাঝখানে যে এয়ারটা ঢুকছে, সে পাশের কম্পার্টমেন্টের এয়ারের সাথে মিক্স হতে পারছে না, সে এদিক দিয়ে বেরিয়ে চলে যেতে হবে তাকে। এটাকে বলতেছে যে আনমিক্সড, অর্থাৎ যে ফ্লুইডটা পারপেন্ডিকুলারলি, এটা হলো এই ডাইরেকশনে যাচ্ছে, আর এর পারপেন্ডিকুলার ডাইরেকশনে যাচ্ছে তোমার এই পাইপের, অর্থাৎ এই এয়ারটা পারপেন্ডিকুলার ডাইরেকশন কেন বলছি আমরা? যে পাইপগুলোর ভিতর দিয়ে যাচ্ছে তোমার হট ফ্লুইড, আর আউটসাইড দিয়ে যাচ্ছে কোল্ড ফ্লুইড, যেটা এয়ার। ফিনগুলো এত বড় একটা প্লেটের মতো, পাশাপাশি প্লেট লাগানো, সেখানে যে ফ্লুইড যে কম্পার্টমেন্টে ঢুকতেছে, সেই কম্পার্টমেন্ট দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, সে আরেকটার সাথে মিক্স হতে পারছে না। এটাকে বলা হয় আনমিক্সড ফ্লো। আর ডান পাশের ছবিটা দেখো, এখানে পাইপগুলো আছে, এই পাইপগুলোর উপরে কোনো ফিন নাই, তাই এখানে যে ফ্লোটা হচ্ছে ডাইরেক্টলি, এই ফ্লোটা মিক্সড, এই ফ্লোটা যে এয়ারটা যাচ্ছে, সেই এয়ারটা নিজেদের মধ্যে টার্বুলেন্ট ক্রিয়েট করে মিক্স হতে পারছে, এক টিউব থেকে আরেক টিউবে যাচ্ছে, মিক্স হতে, নিজেদের মধ্যে মিক্সিং হতে পারছে, এটাকে বলা হয় মিক্সড ফ্লো। আর টিউবের যে ফ্লুইডটা যাচ্ছে, সেই ফ্লুইডটা তো সেপারেট, এটা তো মিক্স হবেই না। বাট স্যার মিক্সড ফ্লোটা আরেকবার একটু বলবেন? মিক্সড ফ্লো যে ডান পাশের ছবিটা দেখছো, এখানে কিন্তু এরকম কোনো কম্পার্টমেন্ট নাই। এখানে যেমন অনেকগুলো প্লেট ছিল, প্লেটের মাঝখান দিয়ে ফ্লুইড যাচ্ছে, এই ফ্লুইডটা কিন্তু একটা কম্পার্টমেন্টের মাঝখান দিয়ে যাচ্ছে, সুতরাং সে ডানে বামে চলে যেতে পারছে না, সে সরাসরি স্ট্রেট হয়ে চলে যেতে হবে তাকে, প্লেটকে টাচ করে। আর এখানে কোনো প্লেট যেহেতু নাই, এখানে অনেকগুলো টিউব আছে, সেই টিউবের ভিতর দিয়ে যদি ফ্লো করাও একটা টিউবের, সেখানে এই ফ্লুইডটা, যে ফ্লুইডটা যাচ্ছে পারপেন্ডিকুলারলি এয়ারটা, সেই এয়ারটা নিজেদের মধ্যে আবার মিক্স হতে পারে, কারণ তারা এই টিউবের সাথে যে আরেকটা টিউবে সে বাধাগ্রস্ত হবে, বাধাগ্রস্ত হয়ে তার আবার সে টার্বুলেন্ট ক্রিয়েট করবে, নিজেদের মধ্যে মিক্সিং হতে পারে। এই জন্য এটাকে বলা হয় মিক্সড ফ্লো। আর কোনটা বেটার স্যার? বাম পাশের হলো আনমিক্সড ফ্লো। মিক্সড আনমিক্সড, এখানে যেহেতু ফিন আছে, তো ফিন, এখানে তো ফিন থাকবে না, ফিন থাকলে তো এরকম হবে না, এরকম বড় বড় ফিন আছে যেহেতু, এখানে আনমিক্সড বেটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটা আমাদের হিট ট্রান্সফার যেটা তো বেশি হবে, সেটাই আমাদের জন্য বেটার। এখানে যেটা মিক্সড হচ্ছে, সেখানে যেহেতু ফিন নাই,
ফিন এরকম বড় বড় ফিন ইউজ করলে তো আর মিক্সড হবে না। হ্যাঁ, ছোট ছোট ফিন ইউজ করলে মিক্স হতে পারে। এখানে যেভাবে করছে এটা তো অনেক বড় বড় ফিন, যাতে এখানে কোনো মিক্স হচ্ছে না। এখন তোমরাই চিন্তা করো যে কোনটা বেটার হবে হিট ট্রান্সফার জন্য। এটা তোমাদের যেটা ফিন দেওয়া আছে সেটা স্যার। এটা ফিন দেওয়া আছে অবভিয়াসলি, সেখানে তো হিট ট্রান্সফার ফিনের ভিতরে চলে যাচ্ছে, অনেক বড় এরিয়া, হিট ট্রান্সফার দ্রুত হচ্ছে। আমার এখানে এয়ার মিক্স না হলেও তো প্রতিটা কম্পার্টমেন্টে যে এয়ারটা ঢুকছে সেই এয়ারটাই তো হিট ট্রান্সফার করে নিয়ে যাচ্ছে। তো তার মিক্স না হলেও তো কোনো সমস্যা নেই। আর এখানে মিক্স হলেও তো আমার যদি ফিন না থাকে তাহলে সেখানে হিট ট্রান্সফার অবভিয়াসলি কম হবে আমার। যাই হোক, এটা তোমরা একটু চিন্তা ভাবনা করো যে কোনটাতে বেশি হতে পারে। আমার যেটা ধারণা যে যেটা তো ফিন থাকবে সেখানে হিট ট্রান্সফার বেশি হবে। এখানে এই ফ্লুইড মিক্স হলে কি না হলে কি, ফ্লুইডের কাজ হলো তোমার হিটটা ট্রান্সফার করা, তাদের ভিতরে নিজেদের মধ্যে মিক্স না হলেও তো সমস্যা নেই। আজকে এখন আমাদের ফার্স্ট পিরিয়ড আর কতক্ষণ আছে? ফার্স্ট পিরিয়ড আর বেশিক্ষণ নাই। তা আমরা ফার্স্ট পিরিয়ডে আমরা যা পড়েছি সেটা একটু রিক্যাপ করি আর রোল কল করে আমি আমাদের ফার্স্ট পিরিয়ডটা শেষ করি, তারপর একটা গ্যাপ দিয়ে আবার সেকেন্ড পিরিয়ড শুরু করবো। আমরা একটু রিক্যাপ করি আমরা কি পড়লাম, একটু রিক্যাপ করে তারপরে আমরা হিট ট্রান্সফার এর যে একটা চ্যাপ্টার যেটা হলো হিট এক্সচেঞ্জার, যেটাকে বলা হয় যে দুইটা ফ্লুইড একটা ফ্লুইড আরেকটা ফ্লুইডকে হিট ট্রান্সফার করবে, বাট তারা মিক্সিং হবে না। আর এই হিট ট্রান্সফারটা বলছে যে এখানে হিট ট্রান্সফার হবে দুই ভাবে, একটা হলো কনভেকশন আর একটা হলো কন্ডাকশন। কনভেকশন হবে দুই ফ্লুইডের মাঝখানে নিজেরা যখন হিট ট্রান্সফার করবে, আর কন্ডাকশন হবে এক ফ্লুইড আর মাঝখানে যে ওয়ালটা থাকবে সেই ওয়াল একটা যেহেতু মেটাল বডি, সেই মেটালিক বডির মাধ্যমে হিটটা ট্রান্সফার হবে এক ফ্লুইড থেকে আরেক ফ্লুইডে, সেখানে তোমার হিট ট্রান্সফার হবে কন্ডাকশনের মাধ্যমে। কাজে এটা একটা কনভেকশন এবং কন্ডাকশন দুইটা প্রসেস মিলে হচ্ছে। কাজে এখানে হিট ট্রান্সফারের যে কোএফিসিয়েন্ট বলা হয় কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, সেই কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এই যেটাকে আমরা ইউজ করতাম সেখানে ইউজ করা যাচ্ছে না, যেহেতু এটা একটা জটিল, অর্থাৎ দুইটা মিলে একটা প্রসেস। কাজে এখানে একটা ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট নামে একটা কোএফিসিয়েন্ট ইউজ করতে হবে, যেটাকে আমরা বড় হাতের ইউ দিয়ে প্রকাশ করব। এবং ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টের ক্ষেত্রে আমরা নেক্সট ক্লাসে কিভাবে ক্যালকুলেশন করে সেটা আমরা ইনশাআল্লাহ কালকে একটা ক্লাস আছে ওইটাতে আমরা দেখাবো। নেক্সট আসছে হিট এক্সচেঞ্জারের বিভিন্ন ধরনের হিট এক্সচেঞ্জার আছে। আমাদের অ্যাপ্লিকেশনের উপর বেসিস করে কোন ধরনের কাজে আমরা ইউজ করব, ইন্ডাস্ট্রিতে ইউজ করব, গাড়িতে ইউজ করব, অথবা এয়ারক্রাফটে ইউজ করব, কোথায় ইউজ করব তার উপর ডিপেন্ড করে আমাদের হিট এক্সচেঞ্জারকে চয়েস করতে হবে। আমরা প্রথমে দেখবো টাইপ অফ হিট এক্সচেঞ্জার, ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার, যেটা আমরা প্র্যাকটিক্যালি দেখেছি। এখানে দুইটা পাইপ থাকে, একটা ডায়ামিটার বড় একটা ছোট। ছোট ডায়ামিটারটা একটা পাইপের ভিতরে একটা পাইপ ঢুকানো থাকে, কনসেন্ট্রিক পাইপ বলে এটাকে। একটা পাইপের ভিতর দিয়ে তোমার হট ফ্লুইড যাবে, আরেকটা পাইপের ভিতরে কোল্ড ফ্লুইড, অর্থাৎ এনোলাস স্পেস, যে স্পেসের ভিতরে কোল্ড ফ্লুইড যাবে। ডাইরেকশনের উপর ডিপেন্ড করে, যেটা প্যারালাল ফ্লো হতে পারে, কাউন্টার ফ্লো হতে পারে। প্যারালাল ফ্লো যদি দুইটা ফ্লুইড একই ডাইরেকশনে যায় সেটাকে হলো প্যারালাল ফ্লো, আর কাউন্টার ফ্লো তাকে বলবো যখন আমরা দুটো ফ্লুইডের ডাইরেকশন একটা অপোজিট ভাবে যাবে। এখন কোনটাতে হিট ট্রান্সফার বেশি হয় এটা তোমরা একটু মাথায় চিন্তা করো। দিস ইজ ইওর অ্যাসাইনমেন্ট, কালকে জিজ্ঞেস করবো যে স্যার প্যারালাল ফ্লো আমি হিট ট্রান্সফার বেশি হবে না কাউন্টার ফ্লো হিট ট্রান্সফার বেশি হবে, তোমরা চিন্তা ভাবনা করে কালকে আমি ক্যান্সার করবো। নেক্সট আসছে কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার। ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার কম্প্যাক্টের ক্ষেত্রে আমরা বলছি যে এরিয়া ডেনসিটি বলা হয়। এরিয়া ডেনসিটি টার্মটা মনে রাখবা। এরিয়া ডেনসিটি কাকে বলে? হিট ট্রান্সফার সারফেস এরিয়াকে যদি আমি ভলিউম দিয়ে ভাগ দিই তাহলে যে ভ্যালুটা আসবে সেটাকে বলা হয় এরিয়া ডেনসিটি। এই এরিয়া ডেনসিটির বিটা দিয়ে প্রকাশ করা হয়। এটার ভ্যালু যদি 700 মিটার স্কয়ার পার মিটার কিউব হয়, বেশি হয় তার চেয়ে, তাহলে এটাকে বলে কম্প্যাক্ট। আমরা এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি। কারেন্টটা বলছি যে 1000 মিটার স্কয়ার মিটার কিউব, এরকম আরো কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে কোনটার কথা। তারপরে আমরা বলছি যে কম্প্যাক্ট আমরা কিভাবে করব, হিট এক্সচেঞ্জার সারফেস এরিয়াটা আমরা কিভাবে বাড়াবো। সারফেস এরিয়া বাড়ানোর জন্য আমাদেরকে বলা হচ্ছে যে হিট এক্সচেঞ্জারের আমাদেরকে যদি একটা গ্যাস হয় একটা লিকুইড হয়, তাহলে আমাদের গ্যাস সাইডে, যে সাইডে গ্যাস ফ্লো করবে অথবা এয়ার ফ্লো করবে, সেই সাইডে আমাদেরকে থিন প্লেট লাগাতে হবে অথবা করোগেটেড ফিন লাগাতে হবে। এরিয়া বাড়াইতে গেলে তো আমাদের ফিন লাগাইতে হবে, ফিন বলতে পাতলা প্লেট লাগাইতে হবে ঘন ঘন, অথবা করোগেটেড ফিনও লাগানো যেতে পারে। তাহলে আমাদের এরিয়াটা বাড়বে। এরিয়া বাড়লে কি হবে আমরা জানি, হিট ট্রান্সফার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া, সুতরাং হিট ট্রান্সফার বেশি হবে। হ্যাঁ,
তুমি বলতে পারো স্যার হিট বেশি ঘন ঘন লাগাইলে তো সমস্যা হবে। আমরা অত ঘন লাগাবো না, আমাদের অপটিমাম ফিনিশ স্পেস আমরা যেটা করেছি আগে। অপটিমাম ফিনিশ স্পেস বলতে কি বোঝায়, যেখানে কনভেক্টিভ হিট ট্রান্সফার বেশি হবে, আবার ফ্লো বাধাও, অর্থাৎ যদি তোমার এয়ারের ফ্লোটা কমপ্লিটলি বাধা প্রাপ্ত হয়, সেখানে তো হিট ট্রান্সফার এরিয়া যতই বাড়াও, হিট ট্রান্সফার কনভেকশন হিট ট্রান্সফার বাড়বে না। কাজে তোমাকে এখানে অপটিমাম ফিনটা ইউজ করতে হবে, অপটিমাম ফিন স্পেস এখানে ইউজ করতে হবে, যেটা আমার গত পরীক্ষায় একটা কোশ্চেন ছিল। তো এখানে অপটিমাম ফিন স্পেসিং কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে। আর কারের ক্ষেত্রে আমরা বলছি যে কারের ক্ষেত্রে আমরা ফিনটা কোথায় লাগাবো, ফিনটা লাগাবো কার যেহেতু একটা তো এয়ার যাচ্ছে আরেকটাতে লিকুইড যাচ্ছে, লিকুইড সাইডে লাগানো যাবে না, কারণ লিকুইড সাইড তো লাগালে তো তোমার ওখানে হট ফ্লুইড, আর ওখানে তোমাকে লিকুইড ফ্লো করতে বাধা হয়ে যাবে। সুতরাং তোমাকে এয়ার সাইডে লাগাতে হবে, এয়ারের ডেন্সিটি যদি কম, এখানে বাধা হবে, বাধা হলেও ওটা তো অতটা সমস্যা হবে না। কাজে এখানে আমরা অপটিমাম ফিন স্পেসিং ইউজ করে এখানে আমরা কারেন্টের ফিন আমরা ইউজ করব। আর কম্পিটিটিভ যে নরমালি হয়, তোমরা যদি হয় লিকুইড টু লিকুইড হবে না এটা কখনো, কম্পিটিটিভ গ্যাস টু গ্যাস অথবা গ্যাস টু লিকুইড, এই দুটো হতে পারে, এই দুটো অপশন যেগুলো একটা হতে পারে। এখানে আমরা একটা আছে ক্রস ফ্লো, একটা আছে ক্রস ফ্লো। ক্রস ফ্লোটা বলছে যে এটা হলো পারপেন্ডিকুলার ডাইরেকশনে যদি একটা ফ্লুইড যায় আরেকটা ফ্লুইড প্যারালাল ডাইরেকশনে গেল, তার পারপেন্ডিকুলার ডাইরেকশনে ক্রস ফ্লো বলা, এটা মিক্সড আনমিক্সড দুটো। আর আনমিক্সড কখন হবে, যখন এত বড় ফিন থাকবে যে দুইটা ফিন এত ওয়াল আকারে ওয়ালের মতো হয়ে যাবে, সুতরাং চেম্বার আলাদা আলাদা চেম্বার দিয়ে ফ্লুইড যখন যাবে, এয়ারটা একটা আরেকটার সাথে পাশাপাশি চেম্বারের সাথে মিক্স হবে না, এটাকে বলা হয় আনমিক্সড। আরেকটা যদি এরকম না হয় যে অনেকগুলো পাইপ এটা ওপেন, সেখানে ফিন আছে, হয়তো ফিন ছোট ছোট ফিন, সেখানে ক্রিস ক্রস করে অর্থাৎ টার্বুলেন্স ক্রিয়েট করে ফ্লুইড মিক্স হতে পারে, এটাকে বলা হয় মিক্সড ফ্লো। এরপরে ক্লাসে আমরা প্রিন্টেড সার্কিট হিট এক্সচেঞ্জার পিএইচসি থেকে স্টার্ট করব। এখন আমাদের তো টেম্পোরারি একটু গ্যাপ নিচ্ছি, পরে ক্লাস স্টার্ট করবো 10:05। ঠিক আছে, ওকে। আমরা হ্যালো, তোমরা আছো? জি স্যার। আচ্ছা, আমরা এখন আরেকটা টাইপ অফ হিট এক্সচেঞ্জার আমরা দেখবো, সেটা হলো সংক্ষেপে বলা হয় পিসিএইচই। পিসি হলে প্রিন্টেড সার্কিট হিট এক্সচেঞ্জার, প্রিন্টেড সার্কিট হিট এক্সচেঞ্জার বলা হয়, সংক্ষেপে বলা হয় পিসিএইচই। The printed circuit heat exchanger is one of the compact heat exchangers that can sustain high pressure difference while having high effectiveness. এটার effectiveness অনেক বেশি, high pressure difference sustain করতে পারে। It is widely used in industrial application. Industrial application ভিতরে কোথায় কোথায় ইউজ করা হয় সেটা এখানে বলা আছে। কেমিক্যাল প্রসেসিং ইউনিটে ইউজ করা হয়, ফুয়েল প্রসেসিং, যেখানে ফুয়েল প্রসেসিং হয় বা কেমিক্যাল প্রসেসিং হয়, ওয়েস্ট হিট রিকভারি অ্যান্ড রেফ্রিজারেশন, এই ধরনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। It is manufactured by chemically etching is heat transfer plate and bond is plate with diffusion bonding process into single solid structure. একটা ছবি দেখতেছো ডান পাশে, এই ছবিটাতে দেখা যাচ্ছে যে অনেকগুলো প্লেট থাকে। এখানে বলছে যে কেমিক্যালি ইচিং, মানে খোদাই করে, কেমিক্যালি খোদাই করা হয়, খোদাই করে প্লেটগুলো এটা খোদাই করে চ্যানেল তৈরি করা হয় প্লেটের মধ্যে। চ্যানেল তৈরি করা হয় এবং এই একটা প্লেট এবং আরেকটা প্লেটের মাধ্যমে এরকম চ্যানেল তৈরি করে একটা প্লেটের মধ্যে আরেকটা প্লেট এরকম বসিয়ে দেওয়া হয়। বসিয়ে দিয়ে কি হবে, এটাকে ডিফিউশন বন্ডিং। কথাগুলো স্যার ক্লিয়ারলি আসছে, শোনা যাচ্ছে না? সাউন্ড আসছে বাট ক্লিয়ার না স্যার আপনার ভয়েসটা। নেটওয়ার্কের সমস্যা। একটু আগে যে যখন ক্লাস নিয়েছি তখন কি বোঝা যাচ্ছে? এখন কি বোঝা যাচ্ছে? তোমরা আর কেউ রেসপন্স করো। আমার কথা শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? সাউন্ড আসছে বাট ক্লিয়ার না স্যার। স্যার অনেক অনেক আস্তে শোনা যাচ্ছে স্যার। অনেক আস্তে? স্যার অনেক আস্তে। আস্তে বলতে স্যার ভয়েসটা হচ্ছে কাইন্ড অফ ফেটে যাচ্ছে এরকম হচ্ছে। ও আচ্ছা, তাহলে হয়তো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে।
আমি আবার বলতেছি যে প্রিন্টেড সার্কিট হিট এক্সচেঞ্জার, এটা হলো তোমার এটা একটা কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার। এটাকে স্পেশাল নাম দিয়েছে প্রিন্টেড সার্কিট হিট এক্সচেঞ্জার। প্রিন্টেড সার্কিট দেওয়ার কারণ হলো যে এখানে প্লেট গুলো যে আছে, এই প্লেট গুলোতে তোমার খোদাই করে কেমিক্যালি খোদাই করে সেই প্লেট গুলোকে চ্যানেল তৈরি করা হয় ভিতরে। চ্যানেল তৈরি করে অনেকগুলো চ্যানেল তৈরি করবে, সেই চ্যানেল গুলোতে ফ্লুইড ফ্লো করবে। এই অনেকগুলো প্লেট তারপরে কি করা হয়, চ্যানেল তৈরি করে সেই প্লেট গুলোকে আবার বন্ডিং করা হয় ডিফিউশন বন্ডিং মাধ্যমে। এই প্লেট গুলোকে একটা সলিড স্ট্রাকচার দাঁড় করানো হয়। যেমন এই যে নিচে এই ছবিটা দেখতেছে, এখানে অনেকগুলো প্লেট কিন্তু একটার সাথে আরেকটা ইয়ে করেছে, তোমার বন্ডিং করে এগুলোকে একটা সলিড স্ট্রাকচার হিসেবে দাঁড় করিয়েছে। আর এখানে দেখো অনেকগুলো ছিদ্র দেখা যাচ্ছে। এই ছিদ্রগুলো আসলে তোমার প্রথমে ইয়ে করে নিয়েছে তোমার কেমিক্যাল ইচিং করে, অর্থাৎ কেমিক্যালি ইচিং মানে তোমার এখানে খোদাই করে, কেমিক্যালি খোদাই করে তুমি যেভাবে গ্রুপ তৈরি করতে চাও সেই গ্রুপগুলো তৈরি করে একটা প্লেটের উপরে এরকম একটা প্লেট জয়েন করে দিয়েছে। এটাকে বলা হয় printed circuit heat exchanger. There may be different etching pattern on the plates to make the heat exchanger as a parallel হতে পারে, counter হতে পারে, cross flow heat exchanger। এই যে parallel counter cross flow, এই যে গ্রুপগুলো তৈরি করা হয়েছে, যে ছিদ্রগুলো, সবগুলো প্লেট যখন তুমি একত্রে লাগাই দেবে তখন দেখবে অনেকগুলো চ্যানেল দেখা যাচ্ছে ভিতরে ছিদ্র। এই ছিদ্র দিয়ে তুমি যদি দুইটা প্যারালাল ফ্লো দিতে পারো অথবা কাউন্টার ফ্লো দিতে পারো। স্যার পাশের এই চিত্রটা স্যার কি বলছিলেন স্যার? স্যার আরেকবার বলবেন, মানে এটা কিভাবে কোথায় ইউজ করা হয়? কোনটা? এই যে মানে যে চিত্রটা দেখা যাচ্ছে স্যার, আপনি যেটা দেখাইলেন। এই চিত্রটা যে দেখা যাচ্ছে এটা হলো তোমার একটা প্রিন্টেড সার্কিট হিট এক্সচেঞ্জারের ছবি। এই প্রিন্টেড সার্কিট হিট এক্সচেঞ্জার দেখতে এরকম হবে। সেখানে আসলে অনেকগুলো প্লেট থাকবে, বলছি তোমাকে। প্লেট গুলো তুমি আগে সেই প্লেট গুলোকে তুমি কেমিক্যালি ইচিং মাধ্যমে ওটাকে তুমি খোদাই করে নেবে, চ্যানেল তৈরি করে নেবে। প্লেট গুলোতে চ্যানেল তৈরি করে নিয়ে অনেকগুলো প্লেটে চ্যানেল তৈরি করে প্লেট গুলো একটার সাথে একটা জোড়া দেবে। জোড়া দেবে কি হবে? ডিফিউশন বন্ডিং প্রসেসের মাধ্যমে একটা একটার সাথে জোড়া দিয়ে একটা এরকম একটা স্ট্রাকচার তৈরি করবে। তৈরি করার পর এখন এই চ্যানেল গুলো যেটা তুমি খোদাই করেছিলে, এই চ্যানেল গুলোর ভিতর দিয়েই তোমাকে ফ্লুইডটা একটু পাস করাইতে হবে। চ্যানেল গুলোর ভিতর দিয়ে তুমি কোন ফ্লুইড পাস করবা? যদি একই দিকে দুইটা ফ্লুইড পাস করো তাহলে প্যারালাল ফ্লো, একটা হট একটা কোল্ড পাশাপাশি। অথবা যদি তুমি দুই ডাইরেকশনে পাস করাও তাহলে সেখানে হবে কাউন্টার ফ্লো। আর ক্রস ফ্লো যেটা যদি পারপেন্ডিকুলারলি পাস করাও সেটাকে বলা হয় ক্রস ফ্লো। তো এখানে তুমি যখন ইচিং করবা, যখন তুমি ওই খোদাইটা করবা, ওই খোদাই করার সময় তুমি সেটা কোন ধরনের চাও কি সেটা তুমি ওইভাবে ম্যানুফ্যাকচার করতে পারবা। The flow channel of PCHE can be made zigzag, zigzag করা যেতে পারে। হ্যাঁ, জিগজ্যাগ করলে তোমার ফ্লুইডের যে ফ্লো হবে সে ফ্লুইডটা অনেক দূর রাস্তা সে কভার করবে, এজ এ রেজাল্ট সে অনেকক্ষণ থাকবে, হিট ট্রান্সফার বেশি হবে। এস শেপ করতে পারো, অ্যারোফয়েল শেপ করতে পারো ইন অর্ডার টু ইনডিউস ফ্লো টার্বুলেন্স এন্ড এনহ্যান্স হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। ফ্লো টার্বুলেন্স যদি হয় কোনো ফ্লুইডের, ফ্লো টার্বুলেন্স হলে তো হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বেড়ে যাবে। কাজেই তুমি ফ্লো টার্বুলেন্স করার জন্য তুমি জিগজ্যাগ করতে পারো, অর্থাৎ ফ্লুইড যাবে, যাওয়ার পর আবার আরেকদিকে ঘুরে যাবে। এই যে ঘোরাটা তার মুভমেন্টের কারণে সেখানে তোমার এস শেপ যদি করো, এস শেপ করলে যে তোমার এই যে বিভিন্ন ডাইরেকশন চেঞ্জ করতে চাই তার টার্বুলেন্স ক্রিয়েট হবে। আর টার্বুলেন্স ক্রিয়েট হলেই তোমার সেখানে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বেড়ে যাবে। স্যার জিগজ্যাগ করলে ফ্লো রেট কমে যাবে না স্যার? ফ্লো রেট কমলেও তোমার ফ্লো রেট তো কমবে, কিন্তু তোমার ফ্লো রেটের চেয়ে তোমার যে ইয়াটা টার্বুলেন্সটা মিক্সিংটা বেশি হবে। মিক্সিং ফ্লুইডের নিজেদের ভিতরে মিক্সিং যত বেশি হবে হিট ট্রান্সফারটা তত বেশি হবে। টার্বুলেন্স হলে তোমার মিক্সিং হয়, যদিও টার্বুলেন্স হলে তোমার স্পিড কমে যায়, কমে গেলেও তোমার হিট ট্রান্সফারের ক্ষেত্রে স্পিড তো এখানে মেজার করা হচ্ছে না। মেজার করা হচ্ছে যে তোমার এই যে ফ্লুইডটার মিক্সিংটা কি পরিমাণ হচ্ছে। যত মিক্সিং হবে তত হিট ট্রান্সফার বেড়ে যাবে। স্যার মানে
নতুন ফ্লুইড যদি তাড়াতাড়ি ফ্লো হইতো সেক্ষেত্রে তো স্যার হিট ট্রান্সফার রেটটাও বেশি হওয়ার কথা ছিল না ওইখানে। না, তোমার এখানে তো যদি শুধু ফ্লো হয়ে যায় তাহলে তো সব ফ্লুইড হিট নিয়ে যেতে পারছে না, এটা সার্ফেসের সাথে লেগে থাকবে, সেই শুধু হিটটা নিয়ে চলে যাবে তাড়াতাড়ি। কিন্তু তোমার যখন মিক্সিং হবে তখন সবগুলো ফ্লুইডই হিট কে নিয়ে নিতে পারছে, সে হিটটাকে তো নিয়ে যেতে হবে ওখান থেকে, হিট ক্যারি করে নিয়ে যেতে হবে। আর হিটটা যদি তার সংস্পর্শে না আসে, ফ্লুইড মিক্সিং না হয়, তাহলে হিটটা তোমাকে নেবে কি হবে? এই জন্য তোমাদের মিক্সিংটা জরুরি। মিক্সিং এর জন্য তোমাকে টার্বুলেন্স ক্রিয়েট করতে পারলে তোমার এখানে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা বেড়ে যাবে। PCH have high surface density typically greater than 2500 মিটার স্কয়ার পার মিটার কিউব। 2500 হলে তোমাকে 700 উপরে হলে তো তোমার এটা কি কম্প্যাক্ট, সুতরাং 2500 বেশি, সুতরাং এটা তো কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার সেটা বলাই বোঝা যাচ্ছে। It is made usually from stainless steel, titanium, copper, nickel alloy and can withstand operating pressure up to 500 bar. এটা হাই প্রেসার সাস্টেইন করতে পারে যেহেতু এটা স্টিলের তৈরি। কাজে এটা হাই প্রেসার সাস্টেইন করতে পারে। আর এর সুবিধাটা কি? অ্যাডভান্টেজ হলো ওয়াইড অপারেটিং টেম্পারেচার রেঞ্জ -250 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এটা এই রেঞ্জে তোমার এটাকে ইউজ করা যেতে পারে। ভেরি হাই হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এটা অনেক বেশি। দেয়ার সাইজ which is 4 to 6 times smaller than the conventional heat exchanger. Conventional heat exchanger এর চেয়ে এটা কত গুণ ছোট? 4 থেকে 4 to 6 times smaller than the conventional heat exchanger. অনেক কম্প্যাক্ট। আর অসুবিধা একটাই, সেটা হলো অসুবিধা দুইটা। PCH is very high pressure drop, যেটা তুমি বললা যে প্রেসার ড্রপটা বেশি হবে, ওই যে কারণ এখানে তোমার যে স্পেসটা অনেক ছোট, ওই স্পেস দিয়ে তোমার আবার জিগজ্যাগ এস শেপ এই ধরনের হলে প্রেসার ড্রপ হবে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো রিকোয়ার ভেরি ক্লিন ফ্লুইড। যে ফ্লুইডটা দিবা সেই ফ্লুইডের ভিতরে যদি কোনো ডার্ট থাকে বা কোনো আয়রন থাকে বা কোনো যে কোনো ধরনের ইম্পিউরিটি থাকে, তাহলে এটা ব্লকেজ সৃষ্টি করতে পারে, কারণ এটা চ্যানেলগুলো অনেক চিকন, অনেক স্মল। সে স্মলের চ্যানেলগুলো 0.5 থেকে 2 মিলিমিটার মাত্র, 0.5 থেকে যেহেতু 2 মিলিমিটার মাত্র, কাজে এখানে তোমার ক্লিন ফ্লুইড ইউজ করতে হবে। ক্লিন ফ্লুইড ইউজ না করলে ব্লকেজ হয়ে যাবে, ব্লকেজ হলে তো অনেক ট্রান্সফার হয়ে যাবে। Next হলো shell and tube heat exchanger. Shell and tube heat exchanger are the most common type heat exchanger in industrial application. Industrial application এর ভিতরে সবচেয়ে কমন এটা, কারণ এটা অনেক ভারী, অনেক রোবস্ট, এবং এটা মোবিলিটি যেখানে ইন্ডাস্ট্রি আছে, বড় ধরনের ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে সরাসরি এটা ইউজ করা হয়। Large number of tubes are packed in a shell with their axis parallel to that of the shell. এটা পুরোটা যদি আউটার, এটা আমাদের এখানে একটা ছিল শেলের টিউব, আমাদের দেখাইছি, এটা সরাসরি ইকুইপমেন্টের সাথে লাগানো ছিল না, পাশে ছিল, ওটা বলছি যে একটা শেল থাকে, আউটার সাইডের একটা কাঁচের একটা ইয়া ছিল, আর ভিতরে অনেকগুলো টিউব ছিল। এই টিউব সংখ্যা কয়েকশো হতে পারে। হ্যাঁ, ভিতরের টিউবগুলো এই যে এখানে ছবি দেখানো আছে, এটা হলো তোমার পুরোটা আউটার ডায়ামিটার, যেটা ধরো এটা পুরোটা হলো শেল, আর ভিতরে এই যে টিউব যেটা দেখা যাচ্ছে, এই টিউবগুলো এখানে কটা টিউব দেখা যাচ্ছে, 1 2 3 4, এখানে 4টে টিউব দেখা যাচ্ছে। এই টিউবগুলোর সংখ্যা কয়েকশো হতে পারে। ঠিক আছে, একটা বড় একটা ইনক্লোজারের ভিতরে অনেকগুলো টিউব থাকবে, বড় ইনক্লোজারটাকে বলা হয় শেল, আর ভিতরে টিউবটা টিউব। তাহলে শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার তুমি এখানে দেখলাম। The large number of tubes are packed in a shell with their axis parallel to that of the shell. Heat transfer takes place as one fluid flows inside the tube while the other fluid flows outside the tubes through the shell. এখানে দেখো শেল ফ্লুইড আর টিউব ফ্লুইডের একটার সাথে একটা মিক্স হবে না। এখানে টিউবের ভিতর দিয়ে যে ফ্লুইডটা যাচ্ছে, এই যে ডান পাশে নিচ দিয়ে তুমি দেখো ইনলেট,
এই ফ্লুইডটা এই চেম্বারে আসতেছে, এই চেম্বার থাকার পরে এই চেম্বার থেকে এই যে বিভিন্ন পাইপের ওপেনিং আছে এখানে, যে সবগুলো পাইপের ওপেনিং এই জায়গাটা থাকবে, এই পাইপের ভিতরে ফ্লুইডটা ঢুকে যাচ্ছে, হট ফ্লুইড, ঠিক আছে। ঢুকে আবার এটা এই পাশে বেরিয়ে যায়, এদিকে আউটলেট হয়ে যাচ্ছে। এই পাইপের ভিতরে যখন ফ্লো করবে তখন এই পাইপের যে লেন্থ আছে এই লেন্থ পুরোটাই সাবমার্জ থাকবে উইথ দ্য শেল ফ্লুইড। শেল ফ্লুইড এদিক দিয়ে ইন হচ্ছে, ইন হইয়া এটা নিচে চলে যাচ্ছে, নিচে যে আবার উপরে যাচ্ছে, উপরে যে আবার নিচে যাচ্ছে, অর্থাৎ এটা একটা জিগজ্যাগ ভাবে এটা উপরে নিচে মুভ করে পুরো পাইপটাকে কভার করতেছে। পুরো পাইপ কভার করে এই ফ্লুইডটা গরম হয়ে যাচ্ছে। শেল ফ্লুইডটা কোল্ড ছিল, এটা গরম হয়ে তার নিচে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জার আমাদের বড় বড় ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন যেখানে মোবিলিটি নেই, স্টেশনারি, সেই সমস্ত জায়গায় ইউজ করা হয়। আর এখানে দেখো এই যে এখানে কতগুলো প্লেট আছে, প্লেটের মধ্যে তুমি কালো রঙের যে এটা আছে, ব্ল্যাক লাইন দেওয়া আছে, এই ব্ল্যাক লাইন গুলোকে বলা হয় কি বাফেলস। বাফেলস বলা হয় এগুলোকে। are commonly placed in the shell to force the shell side fluid to flow across the shell to enhance heat transfer. তাহলে একটা কাজ কি, আমি এদিক দিয়ে যে শেল ফ্লুইডটা ঢুকবে সেই ফ্লুইডটা সরাসরি যেন এদিকে সরাসরি ডান দিকে চলে যেতে না পারে, সে যেন সরাসরি এদিক দিয়ে ঢুকে নিচের দিকে চলে যায়। এখানে একটা ওয়াল আকারে কাজ করবে, এটা নিচে যাবে, নিচে যেয়ে তারপরে তাকে আবার এখানে আরেকটা ওয়াল আছে অপোজিট থেকে। সুতরাং এই যে বাফেলস গুলা এই ফ্লুইডটাকে সরাসরি চলতে বাধা দিচ্ছে, কারণ এটা যত এরিয়া কভার করবে, যত ডিস্টেন্স কভার করবে, তত পরিমাণ হিট সে নিয়ে যেতে পারবে। কাজেই এটাকে সরাসরি এটার কন্টাক্টে বেশি সময় থাকবে, এজ এ রেজাল্ট তোমার এটা হিট ট্রান্সফার বেশি হবে, এই জন্য বাফেলস গুলো দেওয়া হয়। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো টু মেনটেন ইউনিফর্ম স্পেসিং বিটুইন দ্য টিউবস। এই যে টিউব গুলো আছে, টিউব গুলোকে তো ধরে রাখতে হবে। টিউব গুলোকে ধরে রাখার জন্য ইউনিফর্ম স্পেসিং, যেটা ইউনিফর্ম স্পেসিংটা তোমাকে এখানে মেনটেন করতে হবে। ইউনিফর্ম স্পেস মেনটেন করার জন্যই তোমাকে ওটা বাফেলস গুলো দেওয়া হয়। বাফেলসের কাজ তাহলে কি হলো, দুইটা কাজ, তাই না? একটা কাজ হলো যে তোমার হিট ট্রান্সফার, যে ভিতরে যে টিউব গুলো আছে, যে টিউবের মধ্যে ফ্লুইড যায়, সেই টিউব গুলোকে একটা ডিস্টেন্সে রাখার জন্য, ধরে রাখার জন্য এটা ইউজ করা। টিউব গুলো এখানে সাপোর্ট নিয়ে এটাকে রাখা হয়। 2 নম্বর কাজ হলো, যেটা 2 নম্বর না, ওটাই 1 নম্বর, যে ফ্লুইডটাকে যাতে ফ্লোটা যাতে ডাইরেক্টলি এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে যাতে ঘুরে ঘুরে সব জায়গায় পাইপের সব জায়গায় ফ্লো করে, একবার নিচে যাবে, আবার উপরে যাবে, আবার নিচে যাবে, আবার উপরে যাবে। এজ এ রেজাল্ট সে অনেক ডিস্টেন্স কভার করবে এবং অনেকক্ষণ সে ইয়াতে থাকবে, পাইপগুলোর সারাউন্ডিং এ অবস্থান করবে। এজ এ রেজাল্ট সে অনেকটা হিট এখান থেকে নিয়ে যাবে। এই কারণেই এটাকে ইউজ করা হয় বাফেলস। বাফেলসের কাজ সম্বন্ধে তোমাদের কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে তোমরা বলতে পারো যে স্যার এটা আরেকবার বলেন। স্যার ব্যাফেলসের কাজটা আরেকবার বললে ভালো হতো। বাফেলসের কাজ হলো দুইটা। একটা হলো শেল ফ্লুইডটাকে ডাইরেক্টলি সে পাস করতে দিবে না, সে তাকে ঘুরে ঘুরে পাস করাবে, যাতে সে টিউবের চারিদিকে অনেক বেশি সময় থাকে এবং টিউব প্রতিটা টিউবকে কভার করে যায় সে, সেটাকে সরাসরি জিগজ্যাগ করে সে ফ্লো করাবে। এই একটা কাজ। এটা হলো কারণ কি, এটা করলে কি লাভ হবে? এটা করলে লাভ একটাই, সেটা হলো যে তোমার এটার হিট ট্রান্সফার অনেকক্ষণ যদি থাকে, সে অনেকটা টেম্পারেচার নিয়ে যেতে পারবে, ঠিক আছে, অনেকটা হিট নিয়ে যেতে পারবে। লম্বা সময় থাকলে, লম্বা ডিস্টেন্স কভার করে অনেকটা হিট নিয়ে যাবে, এটাই একটা। আরেকটা কাজ হলো সে ওখানে সাপোর্ট হিসেবে কাজ করবে। যে পাইপগুলো আছে, যে পাইপগুলো থেকে হট ফ্লুইড যাবে, হ্যাঁ, হট ফ্লুইড গেলে পাইপগুলোতে সাপোর্ট লাগবে, পাইপগুলোকে সাপোর্ট একটা ইকুইডিস্টেন্সে পাইপগুলোকে সে আটকে রাখবে। এই দুটোই কাজ, বুঝতে পারছো?
নাকি এখনো ক্লিয়ার না? হ্যাঁ, উত্তর দাও না কেন? ইয়েস স্যার, বুঝতে পারছি। রাফেলসের কাজ আসলে তো এই দুইটা কাজ বললে হবে। নেক্সট, shell and tube heat exchanger are not suitable for use in automobile and aircraft applications. তুমি কি এটা এয়ারক্রাফট লাগাও? শেল টিউব এয়ারক্রাফটে এটা চলবে অথবা অটোমোবাইলে? কেন এটা চলবে না বলো? যেখানে কোশ্চেনটা আরেকবার করলে ভালো হতো স্যার। লার্জ ইন সাইজ। লেখাই তো স্যার, এটা লার্জ সাইজ আর ওয়েটেড। ওটা তো লেখাই আছে, আমি আর কি কোশ্চেন করলাম না, দেখে দেখে বললে তো পারতাম। এটা হলো অনেক ওজন বেশি, এটা অনেক বড় সাইজ। এটা কি তুমি এয়ারক্রাফটে নিলে ওজন অনেক বেশি, এটা যদি গাড়িতে না, গাড়ির ওজন বাইরে যাবে। তো সুতরাং এটা এই ধরনের জায়গায় ইউজ করা যাবে। ঠিক আছে, আচ্ছা। The tubes in the shell and tube heat exchanger open to some large flow area called heater. এই যে তোমাদেরকে দেখাই আগের ছবিতে, এই যে একটা পার্ট ডান পাশে এবং বাম পাশে দুইটা জায়গা দেখা যাচ্ছে, একটা ওপেন স্পেস। হ্যাঁ, এখানে একটা ওপেন স্পেস, বাম পাশে একটা ওপেন স্পেস, মাঝখানে কিন্তু টিউব। এখানে এই ওপেন স্পেস গুলো আসলে ফ্লুইড গুলো তুমি যখন ঢুকবে, হট ফ্লুইডটা, তখন এই স্পেসটা কিন্তু ঢুকবে, ঢোকার পরে সে কিন্তু বিভিন্ন পাইপে চলে যাবে। আবার যখন পাইপ থেকে সবগুলা পাইপের আউটপুট, অর্থাৎ সবগুলো পাইপ থেকে যখন বের হবে, বেরিয়ে একটা স্পেসে থাকবে, এতে আবার সে চলে যাবে। এটাকে বলা হয় হিডার। হিডার, HEADR, হিডার বলা হয়। একটা রিয়ার হিডার আর একটা হলো ফ্রন্ট হিডার। ফ্রন্ট হিডার যেদিক দিয়ে ইনলেট হবে সেদিক দিয়ে ফ্রন্ট হিডার, আর আরেক সাইড দিয়ে যেটা বের হয়ে যাবে ওটা হলো rear heater. The tubes in a shell and tube heat exchanger open to some large flow areas called headers at both ends of the shell, or the tube side fluid accumulates before entering the tube and after leaving them. Accumulate করে এখানে জমা হয়, জমা হওয়ার পরে তারপরে এই টিউবগুলোতে ঢোকে। আবার এই টিউব থেকে যখন বের হয় তখন এখানে জমা থাকে, এদিকে আউটলেটে চলে যাচ্ছে। এটাই হলো তোমার কাজ, হিটারের কাজ। আর shell and tube heat exchangers are further classified according to the number of shell and tube passes involved. shell and tube heat exchanger এর নাম কিভাবে দেব আমি? নাম দেওয়ার জন্য এটা আমার ক্লাসিফিকেশন করতে হবে, কোনটার কি নাম সেটা একটু বোঝাচ্ছি। heat exchanger in which the tubes make one U-turn in the shell are called one shell pass and two tube pass. এই বাম পাশের যে ছবিটা দেখো, এই যে আউটসাইডের যে খোলসটা, আউটসাইডের ডায়ামিটার কিন্তু এখানে কিন্তু একটাই টিউব, কিন্তু তোমার এখানে ভিতরে যে টিউবটা, এটা একটা ইউ টার্ন করছে। ইউ টার্ন করুক আর যাই করুক, সে দুইটা টিউব এখানে ক্রিয়েট করছে। এই একটা টিউব, এই একটা টিউব। এখানে যদিও একটা জোড়া আছে এখানে, কিন্তু এখানে দুইটা। তাহলে দুইটা যদি হয় তাহলে শেলটাকে তুমি আগে বলবা। হ্যাঁ, এখানে কটা শেল? শেল হলে একটাই, ওয়ান শেল পাস। and tube pass কয়টা? two tube pass. ডান পাশের ছবিটা দেখো, ডান পাশের ছবিটা কি হচ্ছে? এখানে a heat exchanger that involves two passes in the shell. এখানে দুইটা শেল আছে, মাঝখানে যে একটা পার্টিশন আছে না, এই যে গ্যাপটা, মাঝখানে একটা পার্টিশন। এটা কি টিউব না? এটা টিউব না, কিন্তু এই পার্টিশন দেয়া দুইটাকে শেল বোঝানো হয়েছে। এই উপরে একটা শেল, নিচে আরেকটা শেল। আর টিউব কয়টা? 1 2 3 4, চারটে টিউব, দুইটা শেলের মধ্যে চারটে টিউব। তাহলে এখানে আমরা একটা নাম বলছি যে এটাকে বলা হয় টু শেল পাসেস এন্ড ফোর টিউব পাসেস। দুটো শেল পাস এবং চারটে টিউব পাস। তাহলে এই হিট এক্সচেঞ্জার, শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জারের যদি আমাদেরকে বলি যে তুমি ড্র করো টু শেল পাস এন্ড ফোর টিউব পাস, তুমি এইভাবে ড্র করবা। যদি বলে থ্রি শেল পাস এন্ড সিক্স টিউব পাস, কোনো একটা ম্যাথমেটিক্যাল সলিউশনে আমি শুধু বলে দিলাম, ছবি দিলাম না, যে এখানে দুইটা শেল পাস আছে, ছয়টা টিউব পাস আছে, তোমাকে ড্র করতে হবে যে দুইটা শেল পাস কিভাবে করবো, বা তিনটা শেল পাস, ছয়টা টিউব পাস। তো এখানে ছবি দেখে দুটো এক্সাম্পল দেওয়া আছে, দুটো এক্সাম্পল দেখতে আর টু শেল পাস বলতে যে মাঝখানে পার্টিশন দেওয়া আছে, যেন আমরা দুইটা শেল। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে একটা পার্টিশন আছে না, এই পার্টিশনকে আমরা দুইটা শেল বলতেছি।
তারপর এখানে যদি আরেকটা পার্টিশন আরেকটা করো তাহলে 3টা শেল হবে। এইভাবে শেলকে তুমি পার্টিশন করতে পারো। আর টিউবের হিসাবটা তুমি করবা, এই টিউবের যে কটা টিউব তোমার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যে কটা টিউব কোনবা, যে কটা টিউব হবে সেই কটা টিউব এতগুলো টিউবের সংখ্যা কি অলওয়েজ শেলের ডাবলই হবে নাকি? নট নেসেসারি, নট নেসেসারি। একটা শেলের ভিতরে তোমার টিউব পাস 8টা হতে পারে, ঠিক আছে, 10টা হতে পারে। এটা এটা কোন ডাবল ট্রিপল কোনো হিসাব নেই। ওটা আমরা পরবর্তীতে অঙ্ক করলে তুমি দেখবা যে একটাই শেল কিন্তু টিউব হলো 8টা, সমস্যা নেই, এটা হতে পারে। আচ্ছা, তাহলে আমরা আমাদের টাইম আছে তো নাকি? টাইম আছে 10টা 29 বাজে, রোল কল করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা শিখলাম পরবর্তী ক্লাসে অর্থাৎ সেকেন্ড পিরিয়ডে আমরা দেখলাম যে প্রিন্টেড সার্কিট এক্সচেঞ্জার দেখলাম। এটা হলো একটা কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার যার ডেটা হলো 2500, আর এটা ইউজ করা হয় কেমিক্যাল প্রসেসিং, ফুয়েল প্রসেসিং এবং ওয়েস্ট হিট রিকভারি, রেফ্রিজারেশন এই ধরনের জায়গায়। এটা বানানোটা হলো একটু ডিফিকাল্ট, সেটা হলো আলাদা আলাদা প্লেট নিতে হবে, সেই প্লেটগুলোকে গ্রুপ করতে হবে, গ্রুপ করে সেই প্লেটগুলোকে আবার জয়েন করতে হবে, একটার সাথে একটা লাগাই দিতে হবে বন্ডিং, ডিফিউশন বন্ডিং এর মাধ্যমে। সেই প্লেটগুলোকে বন্ডিং করার পরে তারপরে যে ছিদ্রগুলো ক্রিয়েট হবে, যে গ্রুপগুলো ক্রিয়েট, সেই গ্রুপের ভিতরে আমি ফ্লুইডটাকে পাস করাবো। হট ফ্লুইড আর কোল্ড ফ্লুইড যদি একই দিকে পাস করে তাহলে প্যারালাল ফ্লো, অপোজিট সাইডে পাস করাইলে কাউন্টার ফ্লো, আর একটা ক্রস ফ্লো করাইলে 90 ডিগ্রি পারপেন্ডিকুলারলি পাস করাইলে সেটাকে বলা হয় ক্রস ফ্লো। এই তিনটাই হতে পারে। তারপরে এটাকে আমরা বলছি যে এটাকে জিগজ্যাগ, এস শেপ বা অ্যারোফয়েল শেপের যদি আমরা ভিতরে গ্রুপগুলো তৈরি করি তাহলে টার্বুলেন্স ক্রিয়েট হবে, এজ এ রেজাল্ট ইনহ্যান্স হিট ট্রান্সফার বেশি হবে, কিন্তু অন্যদিকে প্রেসার ড্রপও হবে। আচ্ছা, আর এটার আরেকটা জিনিস যেটা বলছি যে এটা স্টেনলেস স্টিল, কপার, নিকেল এই সমস্ত মেটাল দিয়ে তৈরি করা হয়, যেটাকে কন্ডাক্টিভিটি যেগুলা মেটাল বেশি সেই সব মেটাল দিয়ে তৈরি করা হয়, এবং এটা যেহেতু এই জন্য এটা অনেক হাই প্রেসার সাস্টেইন করতে পারে 500 বার পর্যন্ত। এটা সুবিধা হলো এটা ওয়াইড রেঞ্জে ইউজ করা যায়, -250 থেকে 900 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত এটা ইউজ করা যায়। আর এটার ট্রান্সফার কোএফিসিয়েন্ট বেশি, আর এটার ভলিউম অনেক ছোট, অন্য নরমাল কনভেনশনাল হিট এক্সচেঞ্জার 4 থেকে 6 গুণ ছোট। আর এটার অসুবিধা দুইটাই, একটা হলো প্রেসার ড্রপ, আর একটা হলো এটার ভিতরে যে গ্রুপগুলো আছে এটা অনেক ছোট, 0.5 থেকে 2 মিলিমিটার, যার কারণে এখানে যে ফ্লুইড দিবে সেই ফ্লুইডটা থাকতে হবে অত্যাধিক ক্লিন। এখানে যদি কোনো ময়লা, কোনো ডার্ট বা যে কোনো কিছু থাকে সেটা ক্লগ হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে, এর রেজাল্ট হিট ট্রান্সফার রেট কমে যাবে। আর শেল এন্ড হিট টিউব হিট এক্সচেঞ্জার যেটা বললাম এটা তো সোজা একটা জিনিস, সেটা হলো একটা বড় একটা শেল থাকে, তার ভিতরে অনেকগুলো টিউব থাকে, সেই টিউবগুলোর ভিতর দিয়ে গরম ফ্লুইড যাবে আর শেলের ভিতর দিয়ে ঠান্ডা ফ্লুইড যাবে। এটার মেকানিজমের ভিতরে তেমন কোনো মেকানিজম নেই, এটা খুব ইজি জিনিস, বাট এটা একটু বাল্কি, অনেক ভারী, অনেক বড়। এটা নর্মালি স্ট্যাটিক কোনো ইন্ডাস্ট্রি হলে সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। আর এখানে একটা বাফেলস নামে একটা জিনিস আছে, বাফেলস এর কাজ দুইটা। একটা হলো যে সে ফ্লুইডকে যে কোল্ড ফ্লুইডটা যাবে শেল দিয়া, সেই ফ্লুইডকে ডাইরেক্টলি পাস করতে দেবে না, সেটাকে ঘুরে পাশে পাস করতে দিবে। আর এটার কি এমন কিছু আছে যে কোল্ডটা এখান দিয়ে যেতে হবে বা হটটা এখান দিয়ে যেতে হবে? কোল্ড আর হট যেটা বলছো, নর্মালি টিউবের ভিতরে হটই যাবে নর্মাল। স্যার আরেকটা ব্যাপার হচ্ছে স্যার, আর আমরা যে ওইটাকে হোল্ড করে রাখা পাইপগুলোকে ইকুই ডিসটেন্স মেইনটেইন। হ্যাঁ বলো স্যার, একটু আগে আমরা যে মডেলটা দেখলাম যে জিগজ্যাগ ওয়েতে যে আমাদের ফ্লুইড ফ্লো হইতেছিল, তো জিগজ্যাগ। জি স্যার, তো এখানে আমাদের মানে এখানে তো কোনো স্যার আমাদের হট আর কোল্ড ফ্লুইড আলাদাভাবে কিভাবে আমরা ফ্লো করাবো, তাহলে মিক্স আপ হয়ে যাবে না? কোনটাতে? মানে উপরে যে স্যার ড্রটা একটা চিত্র দেখাইছিল না স্যার উপরে, এটা হ্যাঁ, এটার মধ্যে দিয়ে যদি আমরা স্যার ফ্লো করাই তাহলে আমাদের হট ফ্লুইড আর কোল্ড ফ্লুইড আমরা মানে আলাদা করে ফ্লো করাবো কিভাবে স্যার এখানে, মানে এই চিত্রতে? এই চিত্রতে তোমার এই যে ছিদ্রগুলো আছে না, দুটো ছিদ্র মাঝখানে পার্টিশন আছে, এটা একটা ছিদ্র দিয়ে হট ফ্লুইড যাবে, একটা দিয়ে কোল্ড ফ্লুইড যাবে। এটার ভিতরে কি স্যার পাইপ থাকবে? এগুলো তো ছিদ্রই তো পাইপ, ছিদ্রগুলোই তো রাস্তা, ছিদ্রগুলো তো ফ্লো করবে।
যে তোমাকে যে প্লেতে তোমার গ্রুপ করে দিলা না ইচিং করে, ওই গ্রুপ করে দেওয়া তো ওই গ্রুপ ওই ছিদ্র হয়ে গেল, একটা ছিদ্র ক্রিয়েট হয়ে গেল, যার ডায়ামিটার বলছে অনেক কম, বলছে না এই যে 0.2 থেকে এত খুব সূক্ষ্ম ছিদ্র থাকবে, সেই ছিদ্র পাশাপাশি ছিদ্র থাকবে, তো একটা ছিদ্র দিয়ে হট যাবে, একটাতে কোল্ড যাবে। ওকে, আচ্ছা তাহলে আমরা শেল এন্ড টিউবের কোথায় অ্যাপ্লিকেশন আছে, স্ট্যাটিক ইন্ডাস্ট্রি আর হিটার সম্বন্ধে বলছি, আর এটার নামকরণ কিভাবে করা হয় সেটা বলছি। এখন আপাতত এই পর্যন্তই থাকবে, আর একটু যদি আগাই তার কালকে বাড়াবো। এখন তোমাদের বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা, যতটুকু পড়াইছি। কোশ্চেন যদি না থাকে আমরা রুল কল করতে পারি। সেকশন এ, সেকশন এ তে আপেল মাহমুদ আছো? আজ কয় তারিখ গেল? 3 তারিখ। আপেল মাহমুদ, রোল নম্বর 24, রোল নম্বর 58, মিস্টার মাহমুদুল হাসান। জিরো 01 ফরহাদ এনায়েত। স্যার ও কানেক্ট করতে পারতেছে না স্যার। কে? স্যার ফাহাদ ডিসকানেক্ট হয়ে গেছে স্যার, লেফটেড ফাহাদ। ডিসকানেক্ট হয়ে গেল। স্যার হ্যালো, এটাকে আমি রেকর্ডিংটা